First of all, congratulations for the best infotainment content creator of the country. Thank you so much. ক্যাডেট কলেজের একটা জিনিস আমি খুব ভালো মতো দেখছি ভাই, মানে ক্যাডেটরা যেখানেই পড়ুক, সিলেটের ক্যাডেটে পড়ুক, আপনার হচ্ছে যে পাবনার ক্যাডেটে পড়ুক, আপনার হচ্ছে যে মির্জাপুরের ক্যাডেটে পড়ুক, ক্যাডেটিয়ান হলেই আপনারা কেমন জানি মনে হয় আপনারা ভাই ভাই। এই ব্যাপারটা না, ক্যাডেট মানে আমার ভাই। ক্যাডেট কলেজে মানে একটা কথা আছে যে ভালো ছাত্র তারা তৈরি করে না, তারা হচ্ছে অলরাউন্ডার তৈরি করে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের, পারমাণবিক বম যেদিন পড়বে সেদিন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আমরা এরকম ভেবে থাকি। বাট পারমাণবিক বম যেদিন আসলে পড়বে সেদিন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে। আমরা কিন্তু স্টিল তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি। তোমার যে নলেজের লেয়ার সেটা তৈরি হচ্ছে রিলস দেখে। রিলসটা তোমাকে দেখাচ্ছে কে? অ্যালগোরিদম কোত্থেকে আসছে? সোশ্যাল মিডিয়া থেকে। যার কাছে সোশ্যাল মিডিয়া আছে, যার কাছে তোমার ডেটা আছে, সে হচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কন্ট্রোলার। তানজিম যেহেতু প্রথম বক্তা ছিল, ওর রোলটা অনেক হার্ড ছিল, মানে পুরো টিমের দায়িত্বটাই ওর হাতে ছিল আর কি। এরপরে ওই এইগুলো স্মৃতি ছিল আর কি, অনেক ভালো ছেলে ছিল। এনিওয়ে, পরবর্তী কোশ্চেনে যাই। दूसरा देश बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं, कसम खा के कह सकते हैं हमारा जमीन है। पहले कर सकते थे, दादा हैं हम लोग बांग्लादेश के, बाप है पाकिस्तान के। तो दादा बूढ़ा हो जाता है तो क्या अपना हक खो देता है? What's your thought on this opinion? বলেন আমাকে। আসলে অনেক অনেক বয়স হয়েছে তো, উনি নিজেই বলতেছে উনি দাদা বাপ হয়ে গেছে। তো বাপ দাদাদের একটা সমস্যা থাকে কেটো ভাই, বুঝছেন? নাসির ভাই, আপনি যেটা করেন, ধরেন আপনি যে টপিকগুলো নিয়ে ভিডিও বানান, ওই টপিকগুলোর জন্য একটা রিসার্চ দরকার হয়, ওই টপিকগুলোর জন্য পড়াশোনা দরকার হয় অন্য লেভেলের। তারপর আপনি এডিটও আবার নিজে করেন পুরোটা। সো আপনার তো একটা বিশাল লম্বা সময় একটা ডিপ ওয়ার্কের মধ্যে দিয়ে যাইতে হয়। আপনি কীভাবে এটা কন্টিনিউ করেন? এই এত ফিডব্যাক, রিয়াকশন, এই বিজনেস, ওই মিটিং, সব কিছু মিলাই তো আমার ব্রেন প্রোঅ্যাক্টিভ থাকে সবসময়। সে ক্লান্তি ফিল করে, কিন্তু সে তো ঘুমের জন্য পরিবেশ তৈরি করতে পারে না। কাবিশ বলতেছে যে নিজের কাছে নিজে ফেরত যেতে পারবে বা নিজেকে পাবে। এই টপিকগুলো দেখে আমার একটা কথা মনে হয় যে আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম যে আমাকে যদি বাংলাদেশে কেউ পড়ানোর সুযোগ দেয়, আমি জাস্ট একটা জিনিস বুঝাবো, যে নিজের পাওয়ার, নিজের কাছে ফিরে আসা, নিজের শক্তি। আপনি নিজেকে পাইছেন খুঁজে? ডক্টর ইউনূস সরকারের হচ্ছে একটা সমালোচনা করবেন, একটা হচ্ছে যে আপনি প্রশংসা করবেন। এই বর্তমান সরকার কি পিআর স্ট্যান্ডের জন্য অনেক কাজ করে, যে কাজটাই জনপ্রিয়তা অনেক পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়া অনেক বেশি লাভ পাবে, এরকম কাজ বেশি ফোকাস দিচ্ছে রেদার দ্যান দ্য ডিপ ওয়ার্ক? যুদ্ধ কি একটা সবচেয়ে বড় প্রফিটেবল বিজনেস বর্তমান বিশ্বে? আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু দ্য রমজান শো। থ্যাংক ইউ সো মাচ ফর দি কফি অ্যাজ ওয়েল। কি অবস্থা বলেন, জীবন কেমন যায়? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি সব কিছু মিলায়। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ফর দ্য বেস্ট ইনফোটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। এই মানুষ ভোট দিছে আর কি, খুব করে চাচ্ছিলাম ভাই, বিশ্বাস করেন। কারণ ওই যে আমি আপনাকে ভিডিও পাঠাবো না, আমি কিছুক্ষণ আগে আইমানকে পাঠালাম, তো আইমান একটা রিল বানাইতেছে যে আমি পাঠাবো না, তখন নমিনেশনের আগে ভিডিওটা অন করছি, নামটা যখন দেখছি আপনার জান ভরে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সো কংগ্রাচুলেশন। এবং আমার মনে হয় কি, আপনি যে স্টোরিটা সেদিন বলছিলেন যে মানে আমিন ভাই ব্যাপারটাকে ঘুরাই ফেলছে সিকিউরিটির দিকে। সো বাট আমি এটা অনেক জায়গায় ফেস করছি ভাই, যে ধরেন কোনো কিছু অর্জন না করতে পারলে মানুষ ওটাকে ঘৃণা করে। ওটা উচিত ছিল ওটাকে আরও ভালো মতো চাওয়া, হ্যাঁ, বাট মানুষ এটা ঘৃণা করে, ধর এটা কী, এটা কোনো মানে হলো? ঠিক আছে, আপনার কাছে মানে নাই থাকতে পারে, বাট এটা ইন্ডাস্ট্রিতে কিছু একটা দাঁড় করানো আছে। সো আপনি যদি ঘৃণা করেন, আপনি যদি ওটাকে না চান, এটা থেকে দূরে চলে যান, তাহলে এরকম অনেক জিনিস আসবে আপনার কাছে। প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু খুঁত আছে, আপনার কাছে মনে হবে না তাহলে কোনো কিছু আমার জন্য না, এগুলো পৃথিবীর কোনো অ্যাওয়ার্ডই আমার জন্য না, পৃথিবীর কোনো প্রশংসাই আমার জন্য না। তো এইটাই আমি আসলে বিষয়টাকে এইভাবে দেখি না। মানে আমি যত কিছু মানে এখনও এভাবে আসলে বলাটা ঠিক না যে অর্জন করছি, তারপরে আল্লাহ তাআলা যেটা দিছেন আর কি, সব কিছুই আমার ওই ধাক্কা খেয়ে থেকেই আসছে। মানে ধাক্কা না খেয়ে আমি আসলে কিছু শিখি নাই। মানে আমার একসময় আমার ওজন অনেক বেশি ছিল। কত সালে? 2017 সালে। ও আচ্ছা, আমি যতদিন ধরে দেখি ততদিন ধরে তো না, এসএসসি পরীক্ষার পরে আমার ওজন বেশ বেড়ে গেছিল। এরপরে ক্যাডেট কলেজে যখন আবার 11-এ গেলাম, তখন হচ্ছে আমার বেশ কিছু ব্যাচমেট আমাকে বুলি করছিল। সো অ্যাজ আ ফান, নট ইন আ ওয়ে যে মানে আমরা সিনেমা যেরকম দেখে থাকি ধাক্কা ধাক্কি করে, ওরকম সিনেমাটিক ড্রামাটিক কিছু না।
জাস্ট ভুঁড়িতে খোঁচা দিয়ে বলা যে আরে তুই তো মোটা হয়ে গেছিস। হ্যাঁ, সো ওই ফানটা আমি নিতে পারছিলাম না। তারপরে আমি 2.5 মাস সময় নিয়ে আমার ওজন 17 কেজি কমাইছিলাম। 2.5 মাসে 17 কেজি? এবং আমার ক্লাস 10-এ যে 6 প্যাক অ্যাপস ছিল সেটা আমি আবার ব্যাক নিয়ে আসছিলাম। এরপরে এখন আবার সেটা ঢেকে গেছে। এখন তুমি যদি আমাকে একটু বুলি টুলি করো তাহলে লাভ হয়। না ভাই, আপনার ফ্যানের কাছে গালি খাওয়ার কোনো ইচ্ছে নাই আমার। আর ক্যাডেট কলেজ যখন আসলেন, চলো আমরা ক্যাডেট কলেজে যাই, কারণ আপনার সাথে আমার একটা লাইফের মিল আছে, কারণ আমিও 8 বছর হোস্টেল লাইফে থাকছি। ক্লাস 3 থেকে ক্লাস একদম 10 পর্যন্ত। হ্যাঁ, মানে আমি বাচ্চাকাল থেকে বাইরে পড়াশোনা, আমার 2 থেকেই ধরেন আব্বু আম্মু ছেড়ে পড়াশোনা, সো ওই তারপর থেকে বাইরে। সো হাউ ওয়াজ ইউর ক্যাডেট লাইফ ভাই? ক্যাডেট লাইফ ইজ আ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড। মানে ক্যাডেট লাইফের সাথে না বাইরের জগতের কোনো ধরনের কোনো মিল নাই, নট আ সিঙ্গেল ডিফারেন্স, মানে নট আ সিঙ্গেল সিমিলারিটি, মানে টোটালি ডিফারেন্ট আর কি। তো সেদিক থেকে দেখতে গেলে আসলে আমি যদি বলি ভালো, সেটাও আসলে তোমাকে বোঝানো মুশকিল, আমি যদি বলি খারাপ সেটাও বোঝানো মুশকিল। আমার দিক থেকে চিন্তা করতে গেলে ইট ওয়াজ দ্য বেস্ট ডেইজ অফ মাই লাইফ। মানে সব কিছু মিলাই যদি আমি সিঙ্গুলারি মানে কাউন্ট করি, বেস্ট ডেইজ অফ মাই লাইফ। ক্যাডেট কলেজের একটা জিনিস আমি খুব ভালো মতো দেখছি ভাই, মানে ক্যাডেটরা যেখানেই পড়ুক, সিলেটের ক্যাডেটে পড়ুক, আপনার হচ্ছে যে পাবনার ক্যাডেটে পড়ুক, আপনার হচ্ছে যে মির্জাপুরের ক্যাডেটে পড়ুক, ক্যাডেটিয়ান হলেই আপনারা কেমন জানি মনে হয় আপনারা ভাই ভাই। এই ব্যাপারটা না, আমি সব অনেক জায়গায় দেখছি যে ক্যাডেটিয়ান যে কোনো জায়গারই হোক, যে কোনো দেশের যে কোনো জায়গায় ক্যাডেট হোক, ক্যাডেট মানেই আমার ভাই। সো এবার মজাও লাগে, দেখতে ভালো লাগে। এটা হয় কি কারণে, তুমি বাংলাদেশের এক প্রান্তে আছো, আমি আরেক প্রান্তে আছি, কিন্তু আমাদের ডেইলি লাইফ সেম। ট্রু, হ্যাঁ। আমাদের ড্রেস সেম, আমাদের চুলের কাট সেম, আমাদের বুট পালিশ করতে হয় সেমভাবে, আমাদের পিটি প্যারেড, খাবারের রুটিন, এভরিথিং সেম, পানিশমেন্ট সেম, কথা বলার স্টাইল সেম, কোনো কিছু ফাঁকি দিয়ে চুরি করে করতে গেলে সেটাও সেম, মানে দ্য ওয়েজ আর টোটালি সিমিলার। তো সেই ক্ষেত্রে আসলে ওই একটা অভ্যাসের মধ্য দিয়ে থাকতে থাকতে না, হঠাৎ করে একদিন দেখা হয়ে যাবে রাস্তায়, মনে হবে যে মানে দেখলে বুঝতে পারি যে ওটা এক্স ক্যাডেট, সে সিনিয়র হোক জুনিয়র। কেমনে বুঝতে পারেন? হাঁটা দেখলেই বোঝা যায় আসলে। হ্যাঁ, হাঁটা দেখলেই বুঝতে পারি যে মেবি দ্যাটস অ্যান এক্স ক্যাডেট। ডাক দিয়ে যদি জিজ্ঞাসা করি ভাইয়া আপনি কি এক্স ক্যাডেট, বলে হ্যাঁ, আপনাকেও দেখে মনে হচ্ছিল, এরকম হয়ে যায়। তো ওই মোমেন্টে আসলে সব কিছু না কমন গ্রাউন্ডে শেয়ার হয়ে যায়, মানে আমাদের ডেইলি লাইফ এক্সপেরিয়েন্স, কমন গ্রাউন্ডে বিলং করা, সব কিছু যখন সেম হয়ে যায় তখন আসলে ভাই না বলে আসলে উপায় থাকে না, বা ভ্রাতৃত্বের বন্ধনটা আসলে ডিফারেন্ট একটা লেভেলে গিয়ে আটকায়। সো এই হচ্ছে বিষয়। এই ডেইস ইন এ ক্যাডেট লাইফ কি দিয়ে শুরু হয় বলুন তো? পুরো একটা দিন শুরু হয় কি দিয়ে? শুরু হয় হচ্ছে বেল দিয়ে। ওকে। আমাদের লাইফের সব কিছু হচ্ছে বেলের সাথে চলতো। সকালবেলায় আমাদের সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার হচ্ছে কোনো অ্যাক্টিভিটিস থাকতো না, ওকে। বাট বাকি 6 দিনের 2 দিন হতো হচ্ছে প্যারেড। আমাদের কলেজের ক্ষেত্রে ছিল হচ্ছে শনিবার এবং মঙ্গলবার, আর বাকি 5 দিন, বাকি 4 দিন ছিল হচ্ছে পিটি। সো এইটা থাকতে হচ্ছে সকাল 6টায়, আমাদেরকে 5:30টায় উঠতে হতো। তো 5:30টার সময় আমরা ফল ইন করতাম, কিন্তু তার আগে থেকেই বেল বাজতো আর কি, 5:15, 5:10 এরকম থেকে বেল দিত। ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেলের পরে আমরা হচ্ছে গ্রাউন্ডে গিয়ে ফল ইন করতাম। সেখানে 20-25 মিনিট দাঁড়ায় থাকার পরে আমাদের দৌড় শুরু হতো। পিটির কথা বলছি। পিটির ক্ষেত্রে দৌড় শুরু হতো 4.5 কিলোমিটার। দৌড়ে আসার পরে আমাদের হচ্ছে একটা মানে পিটি হতো আর কি, মানে ওই যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো, মানে প্রথমে কার্ডিওর পর হচ্ছে যে আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এরপরে ছিল হচ্ছে 100 পুশ আপ। 100 পুশ আপ, 100 পুশ আপের মধ্যে 10টা হচ্ছে নর্মাল পুশ আপ, তারপরে 10টা হবে ডায়মন্ড পুশ আপ, তারপরে হবে হচ্ছে ফিঙ্গার, মানে অনেক ডিফারেন্ট কায়দায় পুশ আপ ছিল। তো ওই সময়টা হচ্ছে আমাদের ওই মানে আমার মনে পড়ে, মানে যখন পুশ আপ 100টা দিয়ে উঠতাম তখন মনে হতো যে আমার শরীরের একটা ছায়া হয়ে গেছে আমার ঘাম দিয়ে। ওইখানে আমাদের খুব বড় করে লেখা ছিল ঘাম রক্ত বাঁচায়। সো দ্যাট ওয়াজ আ মোটিভেশন লাইন। অনেক মোটিভেটিং লাইন লেখা ছিল, তোমার ঘাম রক্ত বাঁচায় একটা লাইন লেখা ছিল, তারপরে আই অ্যাম আ ক্যাডেট, নো ওয়ান ক্যান স্টপ মি, এরকম লেখা ছিল। আর একটা খুব দারুণ একটা মোটিভেশন ছিল, এটা আমার লাইফের মোটিভেশন হয়েছে, সেটা হচ্ছে ওয়েন গোয়িং গেটস টাফ, টাফ গেটস গোয়িং।
তো ওই যখনই যে খুব কষ্ট হইতো তখন মনে হতো এটা যাবে, হবে, পারবো আর কি। এই তো পুশ আপ, সাইড জাম্প এগুলো দিয়ে পিটি শেষ হতো। প্যারেডের ক্ষেত্রে দৌড় পিটি ছিল না, মার্চ করতে হতো। আর পানিশমেন্ট তো ছিলই, পানিশমেন্ট তো ডিফারেন্ট লেভেলের হয়। এটা নিয়ে আমরা বিশাল আলোচনা করবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওকে। পানিশমেন্ট ছিল। তারপরে আমাদের একটা দৌড় দিয়ে যেতে হতো হচ্ছে গোসলের সিরিয়ালে। উই হ্যাড প্লেন্টি অফ ওয়াশরুমস ছিল, কিন্তু ওই আমাদের গ্যাপটা ছিল কম। 6টা থেকে 6:30 পর্যন্ত পিটি প্যারেড হতো, তো 6:30 এক্সিড করতো, কারণ আমাদের তারপরেও কিছু পানিশমেন্ট বাকি থাকতো। সব কিছু মিলায় প্রায় 7টার মতো বেজে যেত। ওকে, এরপরে 7:30টায় থাকতো ব্রেকফাস্ট। এই আধা ঘন্টার মধ্যে আমাদের হচ্ছে সম্পূর্ণ গোসল করে ফ্রেশ হয়ে বুট পলিশ, মেটাল পলিশ করে ফুল খাঁকি যে ড্রেসটা ক্যাডেট কলেজে যেটা সব জায়গায় দেখায় ছবিতে, ওই ড্রেসটা হচ্ছে ফুললি পরতে হতো। এরপরে থাকতো ব্রেকফাস্ট, সেখানে সবাই একসাথে ব্রেকফাস্ট করার পরে আমাদের হচ্ছে সকালটা শুরু হয়। এই তো এভাবেই শুরু হয়। আপনাদের সকাল শুরু হওয়ার মানে সকাল কতগুলো জিনিসপত্র হয়ে গেছে। আমাদের এত কিছু হইতো না, যেহেতু আমরা ক্যাডেট না। আমি নর্মাল একটা স্কুলে পড়তাম, মানে স্কুলটা হচ্ছে ইসলামিক স্কুল ছিল, সো আমাকে ভোরবেলায় উঠতে হইতো আর কি। এবং আপনাদের শাস্তিগুলো তো হচ্ছে মনে হয় পরে দিত। আমাদের শাস্তি হচ্ছে যে নামাজ পড়ে এসে যখন, আমি একটা তো সিনারিও বলি, তো ধরেন স্যার আসছে, সবগুলো হলে ডাকছে, দরজায় ঠকঠকাইছে, হয়তো আবার যেদিন স্যারের ধরেন আপনি কোনো দিন বেয়াদবি করছেন পুরো ব্যাচ জুড়ে, স্যার সেদিন ফজরের নামাজ একা একা পড়ে নেবে, আপনাকে কাউকে ডাকবে না, মানে এমনি একটু ডাকবে, হ্যাঁ, তারপর নামাজ একা একা পড়ে ফেলবে। নামাজটা পড়ে এসে একটা ব্যাট নেবে, সবাই নামাজ পড়ায় নাই, কেন নামাজ পড়ো নাই, উনি কিন্তু ডাকে নাই, এটা কিন্তু বলবে না। তো ধরেন নর্মাল ডে এর কথা বলি, নর্মাল ডে হচ্ছে সকালবেলা স্যার আসবে, সকাল না ভোরবেলা উনি আসবে। উনি হচ্ছে খুব মানে আমি আমার স্যারকে খুব মিস করি রিসেন্টলি। উনি হচ্ছে একটা দুর্ঘটনায় মারা গেছে, কাফি স্যার। তো উনি কাফি স্যার যে উনি খুবই আদর নিয়ে খুবই যত্ন নিয়ে সবাইকে ডাকতো, পুরো জানলায় নখ দিত। তারপর ধরেন যেদিন মুড ভালো থাকতো আর কি, সো ডাকে নিয়ে যাইতো, সবাই আমরা নামাজ পড়তে যাইতাম, নামাজ পড়ে আসতাম। তো ধরেন আমরা সবাই গেছি, নামাজ পড়ে সবাই আসছে, আর যেহেতু ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত, খুব বেশি লেট হইতো না সবার পড়াশোনা, মোটামুটি 5-7 মিনিটের মধ্যে সবার হয়ে যেত। যেদিন স্যারের মারের মুড থাকবে যে আজকে যারা নামাজ পড়ে তাদেরকে পিটাবো, সেদিন কী করতে জানেন, সবাইকে বলতো যে তোমরা এখন মাঠেই থাকো, কেউ রুমের মধ্যে যাবা না, ঠিক আছে। উনি সবগুলো রুমে কী করতো, তালা মানে সামনে থেকে বাইরে থেকে লাগাই দিত। উনি ব্যাগটা নিত, একটা রুমের খুলতো, যেগুলো থাকতো পিটাতো, লাগাই দিয়ে বের করে দিত, আবার আরেকটা রুমে যাইতো। একটা মিম ভাইরাল আছে না, যেটা একটা টয়লেটে গিয়ে মারে, সবগুলো টয়লেট ভেঙে আরেকটা টয়লেটে যাই মারতে। এই লেভেলে হইতো যে আপনি যদি নামাজ না পড়তেন, আর যেদিন স্যারের হচ্ছে মুড থাকতো, সেদিন আপনার পুরো ব্যাতের বাড়ি মারতো। কিসের ঘুমের মধ্যে মারা না, কিসের কি না, এগুলোর কোনো না। আপনি নামাজ পড়েন নাই মানে আপনার দিন খারাপ, আপনার পিটাবে। সো এই ধরেন 8 বছর এরকম সকালবেলা মায়ের খাইছি, পিটাউনি খাইছি, খাই উঠছি সকালবেলা। সো এটা হচ্ছে আমাদের হোস্টেল লাইফ আর কি। না ওই এখন তো মনে হয় না, এখনো আছে বিটিং? না এখন মিটিংটা নাই, বাট এখন কালচারটা এখনো আছে, মানে বিটিং কালচার নাই, বাট সবাইকে ডেকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার সেই কালচারটা এখনো আছে। বুঝতে পারছি, মানে বিটিং কালচারটা এখন আর নাই আমাদের, এখন ক্যাডেট কলেজে এখন আর নাই, আমাদের সময় ছিল। আমার মনে আছে আমার ক্লাস 7 এবং 8-এর এমন কোনো দিন নাই যে আমি মার খাই নাই, মানে জুনিয়র 2টা ক্লাসে থাকা অবস্থায়, এইচ অ্যান্ড এভরিডে। এবং আমাদের ওই মানে আমাদের খুব প্রচলিত একটা টার্ম আছে, ফ্রেজ, সেটা হচ্ছে আমাদের মারার পরে পাছায় হাত দিলে মনে হতো ঢেউটিন হয়ে আসে। মানে এরকম উঁচু নিচু হয়ে যেত, হ্যাঁ, এবং ওইটা পাশে নিয়ে বসা যেত না। দোজ ডেজ আই মিস দোজ ডেজ। আসলে পানিশমেন্ট আর কি কি স্টাইলে হইতো বলেন তো? পানিশমেন্টের মধ্যে আমাদের বেটিংটা ছিল, এটা তো খুবই নর্মাল ছিল আমাদের সময়ে, এখন আর নাই। এটা অনেক গার্ডিয়ান হয়তো বা দেখবেন, অনেকের কাছে পৌঁছাবে ক্যাডেট কলেজের কথাবার্তা, তাদের হয়তো বা ইচ্ছা আছে সন্তানকে পড়ানোর। এখন একদমই বেটিং নাই, আমাদের সময় ছিল। আমরা খাইছি, আমরা দিছি, এবং আমি খুবই কুখ্যাত ছিলাম যখন আমি ক্লাস 11 এবং ক্লাস 12-এ যখন প্রিফেক্ট ছিলাম, জুনিয়র প্রিফেক্ট, মানে ক্যাম্পাসের বড় ভাই। হ্যাঁ, জুনিয়র প্রিফেক্ট, কালচারাল প্রিফেক্ট, ওই যে অনেকটা আমি ছিলাম ডিক্টেটর, সুপ্রিম লিডারের মতো। তো এখনও আমার নাম প্রচলিত আছে, এটা ভালো অর্থে না, খারাপ অর্থেই। ভালো অর্থেও আছে, সেগুলো না বললেই হয়, কিন্তু খারাপ অর্থেটা তো আসলে কেউ জানে না, সেটাই বলি। আই ওয়াজ সো ব্রুটাল ক্যাডেট কলেজে থাকা অবস্থায়, এমন কোনো দিন নাই যে আমি মারি নাই, এবং জুনিয়রদেরকে। এবং আমি ক্লাস 7, 8, 9 3টা ক্লাসকে প্রত্যেকটা দিন মাগরিবের পরে পিটাইতাম।
ফুল ক্লাস 50-50-50 এই পাওয়ার ছিল, হ্যাঁ আই হ্যাড দ্যাট পাওয়ার। ইউ হ্যাড দ্যাট পাওয়ার, বাট সিস্টেম পাওয়ার ছিল না, সিস্টেমে পাওয়ার ছিল, আনঅফিশিয়ালি ছিল। ওকে, গট ইট। অফিশিয়ালি খাতা কলমে ছিল না, বাট হ্যাঁ। আই হ্যাড দ্যাট পাওয়ার। এবং মানে এটা তো প্রিফেক্টশিপ ছিল, তো ক্রস বেল্ট হোল্ডার ছিলাম, ওই কারণেই হয়তো বা আনঅফিশিয়ালি হয়ে গেছিল এই পাওয়ারটা। এটা তো ছিলই, পাশাপাশি আমাদের খুব ফেমাস একটা পানিশমেন্ট ছিল, খুবই নর্মাল, সেটা হচ্ছে পুশ আপ। হ্যাঁ, আমি যখনই সময় পাইতাম হ্যান্ডস ডাউন পুশ আপ, মানে পুশ আপ দিতেই হতো, সারা দিন দেখতেছি পুশ আপ দিচ্ছি। আর এটা ছিল ফ্রন্ট রোল দিতে হতো। আর খুবই ইনহিউম্যান একটা পানিশমেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদেরকে কাদার মধ্যে চুবাইতো একদম। আমাদের একটা মাঠ ছিল, হ্যাঁ, এই মাঠে না মানে দেখতাম যে সারা দুনিয়া দোয়া করতেছে আল্লাহর কাছে, নামাজ পড়তেছে মাঠে দাঁড়ায়, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, মানে খরা, ফসল হচ্ছে না, এরকম একটা অবস্থা দেশের। ওই মাঠে কাদা আছেই, মানে ওই মাঠটা ভেজা অলওয়েজ, মানে কাদা পরিচর্যা করা হয়তো, কাদা পরিচর্যা করা হয় এখানে, মানে এরকম একটা অবস্থা। যথারীতি কাদা থাকলে যেটা হয়, বিভিন্ন ধরনের পোকামাকড়, জোক, এগুলো তো তৈরি হয়। তো আমাদের ওইখানে করাইতে হচ্ছে লাই ডাউন করাইতো, মানে শোয়ে উপর করে শোয়াই। তখন প্রথমে তো সাইড রোল দিয়ে পুরা গায়ে হচ্ছে কাদা মেখে যেত, তারপর হয়তো ফ্রন্ট রোল, তার মানে সারা শরীরের কোনো অংশ কাদায় বাদ যেত না। তো আমরা যখন পানিশমেন্ট থেকে মানে একটু গ্যাপ পেলে, যখন আমরা চোখে মুখে তো ঢুকে যেত, চোখে কানে নাকে মুখে কাদা ঢুকে যেত, পুরা চুল টুল সব কিছু কাদা, মূর্তির মতো লাগতো। তো ওই যখন আমরা চোখটা পরিষ্কার করতাম, তখন একজনের দিকে তাকায় মনে হতো আমরা হচ্ছে রিভার্স পান্ডা, মানে পান্ডার হচ্ছে শরীর সাদা চোখ কালো, আমাদের শরীর কালো চোখ সাদা, তো রিভার্স পান্ডা মনে হতো। এই ধরনের পানিশমেন্টই ছিল। টাচ অ্যান্ড ব্যাক ছিল খুবই হার্ড। আর মাইল টেস্ট ছিল, মাইল টেস্টের সিস্টেম ছিল হচ্ছে 1 মাইল দৌড়ায় আসতে হবে 1 মিনিট সময়। 1 মিনিটও দিত না, 50 সেকেন্ডের মতো দিত, 1 মিনিট পর্যন্ত এক্সকিউজ করতো। কিন্তু শুধু নিজে না তো, মানে কাঁধে 8টা ইট থাকতো, হাতে একটা রাইফেল থাকতো। তো কাঁধে 8টা ইট, হাতে রাইফেল, সব কিছু নিয়ে 1 মাইল 1 মিনিটে দৌড়ায় আসাটা আসলে টাফ, অনেকটা সো টাফ। এবং এটার পানিশমেন্টের সিস্টেম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সে পারবে ততক্ষণ পর্যন্ত তার ওই মাইল টেস্ট চলতেই থাকবে। তো প্রথমবার যে পারতো না, তার জন্য সারাদিনই ওই পানিশমেন্টটা চলতো, এবং সাধারণ ক্ষমা না পাওয়া পর্যন্ত সেই পানিশমেন্টের ভাগিদার রাষ্ট্রপতিও ছিল, সরকার ছিল। আপনার ব্যাচমেট কি তানজিম ভাই কি ওখানেই ছিল? তানজিম, হ্যাঁ তানজিম আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, হঠাৎ নামটা মনে পড়লো। তানজিম ছিল হচ্ছে ব্লু হাউসে নিচ তলায়, আমি ছিলাম হচ্ছে রেড হাউসে 3 তলায়। কিন্তু তানজিম মানে নিচতলায় থাকতো না, ও বেশিরভাগ সময় আমার সাথে আড্ডা দিতে 3 তলায় আসতো। হ্যাঁ, তানজিমের অনেক স্মৃতি মনে পড়ে গেল হঠাৎ করে। মানে আমি চিন্তা করছিলাম যে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, এবং উনি দেশের জন্য যা করে গেছে, বা প্রত্যেকটা এক্স ক্যাডেটেরই হয়তো বা ওই সম্মানের জায়গায় উনি সবসময় থাকবে, আমরা দোয়া করি। ভাইয়ের সাথে সবচেয়ে সুন্দর স্মৃতি কী ছিল? মানে অনেক সময় তো কাটাইছেন একসাথে, যেহেতু আমি শুনলাম যে আপনি একসাথে থাকতেন ওভার হলে না থেকে। সবচেয়ে সুন্দর স্মৃতি হচ্ছে আমি আর ও দুজনেই হচ্ছে টিভি ডিবেট করতাম। মানে ও আমার ও আমার টিমমেট ছিল আর কি। ও বিটিভিতে আমরা একসাথে ডিবেট করতাম। ও ছিল হচ্ছে প্রথম বক্তা, আর আমি ছিলাম হচ্ছে দ্বিতীয় বক্তা। ইফতেখার ছিল, ও ছিল হচ্ছে লিডার এবং তৃতীয় বক্তা। ওর সাথে সবচেয়ে সুন্দর সময় ছিল হচ্ছে পুরা কলেজ যখন এসএসসি পরীক্ষার আগে, আমাদের এসএসসি পরীক্ষার আগে একটা ছুটি ছিল, পুরা কলেজ হচ্ছে ছুটিতে চলে গিয়েছিল। কিন্তু আমাদের কিছুদিন পরে ডিবেট ছিল জন্য আমরা যেতে পারিনি। আমাদেরকে আলাদা করে হসপিটালে রাখা হয়েছিল। মানে হসপিটাল বলতে তখন তো ছুটি, ওটা তো হসপিটাল না, এটা অনেকটা গেস্ট হাউসের মতোই ছিল। তো আমরা ওই গেস্ট হাউসে থেকে প্র্যাকটিস করতাম এবং ওই ডিবেটিং প্র্যাকটিস করতাম। ওই টাইমটা যখন পুরা কলেজ নাই, সবাই ছুটিতে, বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়র সবাই ছুটিতে, আমি ইফতেখার আর তানজিম 3 জন হচ্ছে হসপিটালে। আমরা ঘড়ি ধরে ধরে স্টপ ওয়াচ দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ প্র্যাকটিস করতাম, যে অপোনেন্ট যদি এটা বলে তাহলে কি বলবো। তো তানজিম যেহেতু প্রথম বক্তা ছিল, ওর রোলটা অনেক হার্ড ছিল,
মানে পুরো টিমের দায়িত্বটাই ওর হাতে ছিল আর কি। এরপরে ওই এইগুলো স্মৃতি ছিল আর কি, অনেক ভালো ছেলে ছিল। এনিওয়ে পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ মানে আমরা দোয়া করি তানজিম ভাই জান্নাত পাক। আপনি একটা কথা বললেন নাসির ভাই, যে আপনাদের বিভিন্ন ওয়ালে বিভিন্ন মোটিভেশন লাইন লিখে থাকতো এবং আপনারা ওইটা দিয়ে নিজেদেরকে আরও বেশি মোটিভেট করতেন। এটার হচ্ছে একটা আছে আপনার ওই যে সম্ভবত ইচ্ছা শক্তি নিয়ে আমি আজকে অনেক গল্প করতে চাইছি আপনার সাথে, যে একটা মানুষ যদি তার পজিটিভ ইচ্ছা শক্তি থাকে সে হচ্ছে কতটা বড় হইতে পারে বা কতটা দূর চাইতে পারে। যেমন 3 Idiots যেমন আছে অল ইজ ওয়েল, যে সব কিছু ঠিক হবে, সব কিছু হয়ে যাবে। সো এইটার কোনো মানে এই চর্চাটা আপনার মাথায় কি যে ক্যাডেট থেকে আসছে, নিজের উপর বিশ্বাস করা, নিজেকে আরও বেশি পজিটিভ ভাবা? এটা মানে ক্যাডেট কলেজের একটা অবশ্যই তো মানে এখানে একটা রোল আছে। মানে ক্যাডেট কলেজে মানে একটা কথা আছে যে ভালো ছাত্র তারা তৈরি করে না, তারা হচ্ছে অলরাউন্ডার তৈরি করে, একটা কথা আছে। আমাদের বেশ কিছু জিনিস ছিল যেটা বাধ্যতামূলক। মানে অনেক সময় থাকে না যে বাইরের স্কুল কলেজগুলোতে কে ডিবেট করবে কে করবে না, এগুলো হচ্ছে মানে নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের ছিল হচ্ছে প্রত্যেককে অন্তত একটা করে স্টেজ পারফরমেন্স করতেই হবে প্রতিযোগিতামূলক। একজন 2টার বেশি করতে পারবে না, এরকম বেশ কিছু বাধ্যবাধকতা ছিল। আর এছাড়া এই যে পিটি প্যারেডের কথা বললাম, এছাড়া আমাদের অবস্টাকেল কোর্স যেটা খুবই হার্ড ছিল। আমার আঙ্গুলের এই হাতের এই আঙ্গুলে এখান থেকে মাংস উঠে আসছিল, এখন সেটা ভরাট হয়ে গেছে, অনেক বছর আগের কথা, ওই রোপ থেকে নামতে গিয়ে। তো এই ধরনের বেশ কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলে ডিসিপ্লিন দিয়ে এভরিথিং সব কিছু মিলে আসলে ওই অলরাউন্ডার তৈরি করার চেষ্টা করতো তারা, এবং অনেক ক্ষেত্রে ক্যাডেট কলেজ ইজ সাকসেসফুল আমি বলবো। আর যদি নিজের প্রতি বিশ্বাসের কথা বলি, সেটা হচ্ছে যেহেতু একটা মানুষ সে ছোটোবেলা থেকেই বিভিন্ন কাজ করতে সে বাধ্য হচ্ছে, তার ডিফারেন্ট পরিসরের সাথে তার পরিচিতি হচ্ছে, স্টেজের সাথে হচ্ছে, গ্রাউন্ডের সাথে হচ্ছে, একাডেমিক্সের সাথে হচ্ছে। তো বাইরে আসার পরে বা পরবর্তী জীবনে তার আসলে ওই কনফিডেন্সটা সে অটোমেটিক্যালি পায় যে না আমি এই কাজটা শুরু করলে হয়তো বা পারবো। আমাদের কিন্তু মানে কোনো কাজ শুরু করার আগে আমাদের যে কনফিডেন্সটা এইটা অনেক বেশি ম্যাটার করে। আমরা অনেক সময় ভাবি যে না আমি এটা পারবো না, কিন্তু ক্যাডেট কলেজের যারা এক্স ক্যাডেট তাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি, অনেকেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কাজ করে যে না এটা কঠিন বাট লেটস ট্রাই, আমি পারবো এটা। তো এই মেন্টালিটিটা ওই ক্যাডেট কলেজ থেকে আসছে। এইটা অবশ্যই একটা পজিটিভ মেন্টালিটি, এবং কত দূর নিতে পারে এটা তো অনেক প্রমাণ আমরা দেখতেছি। বিভিন্ন এক্স ক্যাডেটের কথা যদি আমি বলি, অনেক বিখ্যাত এক্স ক্যাডেটস আছেন, আমার মনে হয় না যে সবার নাম মেনশন করার দরকার আছে, ফেমাস কিছু মানুষের নাম বলি, মানে মানে অডিয়েন্স চিনবে একদম ইনস্ট্যান্টলি। আশিক ভাই রিসেন্ট টাইমসে উনি বক্তৃতা দিলেন এবং মানুষ খুবই হ্যাপি হয়েছিলেন ওনার প্রেজেন্টেশন নিয়ে। উনি কিন্তু স্কাই ডাইভিংও করেছেন এবং ওনার গিনেস রেকর্ড আছে। তো ক্যাডেট কলেজ নিশ্চয়ই তাকে স্কাই ডাইভিং শেখায় নাই, বাট লেটার হি ডিড ইট। মানে এটা কেন করতে পারলো? কারণ তার কাছে মনে হয়েছে যে আমি পারবো, এবং তার ইচ্ছা থেকে সে কিন্তু এটা করতে পারছে। মিফতা জামান খুবই বিখ্যাত সিঙ্গার, উনিও ক্যাডেট কলেজের। আমি অনেকের নাম বলতে পারি, আমি আমার বন্ধু তানজিমের কথাই বলি, যেহেতু ওর কথা একটু আগে আসছিল। তানজিমকে আমরা বলতাম হচ্ছে নিক্স, মানে ওর একটা ডাক নাম ছিল। নিক্স হচ্ছে একটা কার্টুন ক্যারেক্টার যে সব পারে। ও হ্যাঁ হ্যাঁ, নিক্স সব পারে, একটা সিরিজ তো ছিলই। হ্যাঁ হ্যাঁ, তো তানজিম ছিল অনেকটা এরকম একটা ক্যারেক্টার। ও বাস্কেটবল খেলতো দুর্দান্ত, ও টেবিল টেনিস খেলতো দুর্দান্ত। মানে আমি বোঝাচ্ছি ও ইনডোর আউটডোরের দুইটা গেমসেই খুবই পারফেক্ট ছিল। ফুটবলটা অত ভালো খেলতো না, বাট চেষ্টা করতো। আর এছাড়া ও হাই জাম্প দিত অ্যাথলেটিক্সে, হি ওয়াজ আ ভেরি গুড হাই জাম্পার। এরপরে পড়াশোনাও ভালো ছিল, ডিবেট করতো, বাংলা এক্সটেম্পোরারি স্পিচ করতো। তো আমরা সব মিলে ওকে নিক্স বলতাম, যে সব পারে। এবং এই যে ওকে আমরা বারবার নিক্স বলে ডাকা, আমাদের গ্রুপের মধ্যে ওর ডাক নাম দেওয়া নিক্স, ওকে মজা করেই ডাকা হোক নিক্স বলা, এটা ওর লাইফে ইম্প্যাক্ট ফেলছে। কিন্তু ও বিশ্বাস করা শুরু করছে সে সব পারে, এবং এই সব পারা থেকেই ওর লাইফের ট্র্যাজেডি। আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, ও যখন বিএমএতে ছিল ট্রেনিংয়ে, আর্মি তখন একটা বিএমএ ট্রেনিং ক্যাডেট, আর্মি ক্যাডেট, অফিসার ক্যাডেট, সে হচ্ছে পানিতে পড়ে যায় এবং ঝর্ণার স্রোতে সে অনেক দূর পর্যন্ত ভেসে যায়, উঠতে পারে না। তখন সবাই চিল্লাপাল্লা করছিল যে ওকে তুলতে হবে। সবাই খুব ক্যাওয়াটিক একটা অবস্থা।
সবাই ওই পাড়ে দাঁড়িয়ে বলছে তুলতে হবে, কে কী করবে, কোনো কিছু দিক দিশা নাই, তখন কাউকে না জানায় কাউকে না বলে তানজিম জাম্পড। ওই ঝর্ণার পানি তানজিম কিন্তু খুব ভালো সাঁতারু ছিল না, ছিল মানে না। না মানে খুব খুব যে ভালো ডাইভার সাঁতারু, হ্যাঁ সে সাঁতার পারতো, বাট একজনকে ঝর্ণার পানি থেকে টেনে তুলে নিয়ে আসবে ওটা প্রফেশনাল, এইটা হয়তো বা আমরা বিশ্বাস করব না যে তানজিম পারবে, বাট তানজিম কিন্তু বিশ্বাস করছিল যে না আমি পারবো, এবং সে একাই জাম্প করে তাকে টেনে তুলে নিয়ে আসে। ওর লাইফের ট্র্যাজেডির ক্ষেত্রে যেটা হয়, ও যেদিন মারা যায় সেই দিনও ওই ডাকাত দল যখন ছুটে পালায় চলে যাচ্ছে, তখন আর্মির কেউ কিন্তু তাড়া করে নাই। ওর প্লাটুনের যারা ছিল, ওর সিনিয়র অফিসার যারা ছিল, কেউ কিন্তু ডাকাতের পিছু নেয় নাই। ও কিন্তু একা দৌড়াইছে ডাকাতের পিছে ধরার জন্য, এবং ও বিশ্বাস করছে যে আমি পারবো। তো ওই যে মানে নিক্স সব পারে করতে করতে আসলে শেষ পর্যন্ত ভাগ্যটা সহায় হলো না। মানে আমি আমরা আশা করি যে উনি জান্নাতের নিক্স হয়ে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাকে সেই তৌফিক দেখ ইনশাআল্লাহ। আমাদের ধরেন এই শব্দটার না একটা সুন্দর আছে যে লিম্বিক সিস্টেম, যে ধরেন একটা মানুষ যা কিছু বিশ্বাস করে যে আমি এটা পারবো, আমার এটা হবে, আমি এটা জানি, ওইটা দিয়ে না ওর সিস্টেমটা তৈরি হয়। ধরেন আমরা যখন আমাদের সিনেমা বা গান দেখতে তো আমাদেরকে কেউ বলে না, আমরা অটোমেটিক দেখি, বাট যখন অ্যাসাইনমেন্ট করার সময় আসে তখন কী করে লাস্ট ডেতে করবো, একটু পরে করবো, কারণ শক্ত চিন্তা বা কোনো কঠিন চিন্তা আমার ব্রেন নিতে যায় না, আর ব্রেন বলে সবসময় রিল্যাক্সে করতে। সো এই যে আপনি রিল্যাক্স দিতে দিতে আমার ব্রেনকে একদম রিল্যাক্স মোডে পাঠায় দেই, তারপর হচ্ছে যে কোনো শক্ত কাজ আমরা ডিপ কাজ করতে পারি না। বাট নাসির ভাই আপনি যেটা করেন, ধরেন আপনি যে ভিডিওগুলো নিয়ে টপিক বানান, মানে যেই টপিকগুলো নিয়ে ভিডিও বানান, ওই টপিকগুলোর জন্য একটা রিসার্চ দরকার হয়, ওই টপিকগুলোর জন্য পড়াশোনা দরকার হয় অন্য লেভেলের, তারপর আপনি এডিটও আবার নিজে করেন পুরোটা। সো আপনার তো একটা বিশাল লম্বা সময় একটা ডিপ ওয়ার্কের মধ্যে দিয়ে যাইতে হয়, আপনি কীভাবে এটা কন্টিনিউ করেন? আচ্ছা, এটা হচ্ছে প্রথমত আমি আমার টিমমেট আমাদের সাথে কাজ করে প্রায় 1 বছর হয়ে গেছে, মানে এখন আমার টিমমেট আছে। এডিটিং আমি করি, এটা তুমি ঠিকই ধরছো, কারণ হচ্ছে টিমমেটরা এডিট করে, বাট বর্তমান সময়ে আমি এডিটর একজনকেও রাখি না এই টিমে, কারণ আমার নিজের মাথার মধ্যে যেটা চলতেছে ওইটা এডিটিংয়ে না প্রকাশ পাইলে পাওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। হয়তোবা আমি যে এডিটিংটা করি তার থেকেও বেটার হচ্ছে, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, এই জিনিসটা আমি নিতে পারি না। আর অন্যদিকে আমাদের যে রিসার্চের কথা তুমি বললা, এটাতে এক সময় আমি একদম একা করতাম, 6-7 মাসের একটু বেশি হবে আমাদের সাথে 2-3 জন যুক্ত হয়েছে। তো 1-2 জন হচ্ছে মানে কমপ্লিটলি ডিফারেন্ট কায়দায় রিসার্চ করে, একজন পক্ষে রিসার্চ করে, একজন বিপক্ষে রিসার্চ করে। মানে জিনিসটা অনেকটা এরকম যে কফি খাওয়া ভালো নাকি খারাপ, মানে এটা আমরা এখন ভালোর দিক থেকে একজন রিসার্চ করে, একজন খারাপের দিক থেকে রিসার্চ করে। আমি কফি খুবই সিম্পল দিয়ে বোঝালাম, আমরা তো আরেকটু ডিপে ডাইভ করি। তো দুইটাই স্ক্রিপ্ট যায় হচ্ছে মানে আসা হচ্ছে আমার কাছে, আসার পরে এখান থেকে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করি একদম ব্যালেন্সড ওয়েতে, যাতে করে মানে এটা হচ্ছে অনেক ডিবেটিং কায়দা, অপোনেন্ট কি বলবে বা কি আসলে আমার শর্টকামিংস আছে এগুলো বোঝা যায়। এবারে যখন একটা ফাইনাল স্ক্রিপ্ট তৈরি হয় তখন হচ্ছে যে ক্রস চেক দেয় তার কাছে যায়। তো টোটাল আমরা 4 জন মিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করি ভিডিও শ্যুটের আগে। তো ক্রস চেক দিয়ে সমস্ত ডেটা রেফারেন্স ক্লিয়ার করে, কোনোটা যদি মানে মানে এরকম হয় যে না এটা আসলে খুব ভালো রেফারেন্স না, সেটাকে আমরা বাদ দিয়ে দিই। কোনোটা যদি সো রেফারেন্স হয়ে থাকে সেটাকে আমরা মেনশন করে দিই। ভিডিও পুরোটা যারা মনোযোগ দিয়ে দেখে তারা কানেক্ট করতে পারছে। আর এরপরে ফাইনাল স্ক্রিপ্ট যখন আসে তখন আমি শ্যুট দিয়ে এডিটিংয়ে বসে যাই। সো এই লম্বা টাইমটার মধ্যে আমার যে এনার্জিটার প্রয়োজন হয় এটার মাঝখানে আমি অনেক রেস্ট নেই, হিউজ রেস্ট নেই। রেস্ট না নিলে আমার মনে হয় যে আমার পক্ষে ফুল টাইম কাজ করা সম্ভব না। রেস্টগুলো কীভাবে নেই আমি একটু বলে নিই। সেটা হচ্ছে প্রথমত মার্কেটটা যখন রিসার্চ করি তখন ওটা করতে আমার ফান লাগে, ওইটা আমার কাছে বোরিং লাগে না। আই ডু লাভ মাই জব, এটা মানে ইনসাইট জানতে পারেন। হ্যাঁ, আমার ওইটা আমার কাছে অনেকটা গেম খেলার মতোই লাগে, মনে হয় যে আমি জাস্ট পাজেল মিলাচ্ছি। এরপরে মার্কেট রিসার্চের পরে যখন আমি টপিকটা দিয়ে দিই তখন তো আমার কোনো কাজ থাকে না। ওই টাইমটাতে মানে আই টেক রেস্ট, এবং রেস্টটা এভাবেই নেই যেটা আমার পরবর্তীতে কাজে লাগে। যেরকম ওই টপিক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি দেখি, আর একটু দেখা যাচ্ছে নিজে নিজে একটু সার্চ করে দেখি যে না এখানে কী ব্যাপার ঘটছে। যদি সাম্প্রতিক কোনো বিষয় থাকে তাহলে সেগুলো নিয়ে আমি আপডেটের মধ্যে থাকি। এইটা অনেকটা আমার ওই গান শোনা বা সিরিজ দেখার মধ্যেই কাজ করে।
আরেকটা হচ্ছে আই ডু প্লে গেমস আ লট, মানে আমি যখনই ফ্রি টাইম পাই আমি হচ্ছে গেমস খেলি। কি কি গেম খেলেন? গেমসের মধ্যে আমি ফিফা খেলি, ওকে। পিসিতে বসতে ভালো না লাগলে শুয়ে শুয়ে আমি হচ্ছে পাবজি খেলি। সো আমি গেমস অনেক খেলি, যার কারণে আমার ব্রেইন মানে কখনো টায়ার্ড হয় না, সবসময় রিক্রিয়েশনের মধ্যেই আছে। তারপরে স্ক্রিপ্ট যখন চলে আসে তখন আমার কাজ শুরু হয়, তারপরে আবার যখন ক্রস চেকে যায় তখন আমি আবার ফ্রি। এরকম করতে গেলে আমাদের ভিডিও পোস্টিংয়ের লেন্থটা অনেক বেশি বেড়ে যায়, দেখা যাচ্ছে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে যাচ্ছে এক একটা ভিডিওর মাঝখানে গ্যাপ, বাট আমার কাজ থেমে থাকে না, এটা হচ্ছে বিষয়। সো আমার যেটা সলিউশন আমার পার্সোনাল লাইফ থেকে যদি আমি শেয়ার করতে চাই, যদিও আমি কোনো প্রফেশনাল না, সাইকোলজির কোনো প্রফেশনাল আমি না, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেই কাজটা আমি করছি সেটা যদি আমার নিজের কাছে ভালো লাগে, ইফ আই লাভ মাই জব, তাহলে সেই ক্ষেত্রে মানে বোর্ডম আসাটা টাফ। আর দ্বিতীয়ত হচ্ছে বেশি তাড়াহুড়া করার কিছু নাই, কোনো ট্রেন্ডকে ধরতেই হবে, ট্রেনে উঠতেই হবে এরকম কিছু না। রিল্যাক্সে ধীরে সুস্থে গ্যাপ নিয়ে রেস্ট নিয়ে কাজ করলে তখন এই কাজটার কনসিস্টেন্সি বাড়ে এবং ওইটার আমি বলতে পারি যে টাইম স্প্যান লেন্থটাও বেড়ে যায়, মানে বছরের পর বছর ধরে আমার লঞ্জিভিটি বাড়ে। আর খুব তাড়াহুড়া করলে আমরা খুব দ্রুত বার্ন আউট হয়ে যাই এবং একসময় আমরা কুইট করি। সো এটাই। খুব সুন্দর কথা বলছেন আপনার। ধরেন আমি কিটো ভাইয়ের জন্য কোশ্চেনগুলো রাখছি এইভাবেই, যে ধরেন এই যুগে না সবচেয়ে অদ্ভুত এক জিনিস হচ্ছে ভ্যালিডেশন। সো ধরেন আমাদের ডিপ ওয়ার্ক তো ফোকাস এগুলো তো অনেক এত লম্বা সময় ধরে দূরে চলে গেছে যে ধরেন সিম্পল একটা রিয়্যাক্ট আমাদের ভ্যালিডেশন হচ্ছে যে চলে আসে, আমরা ওই ডোপামিন চলে আসে। সিম্পল ধরেন একটা টেক্সট আমাদের জন্য বা একটা নাম্বার, যে আজকে এখানে হ্যাঁ আমি নিজেও করি, আমি ধরেন আমারটা করি, কারণ ধরেন আমি সেদিন নাফিস সালিম ভাই বলতেছিল যে তুই আরেকবার যদি তোর স্ট্যাটিস্টিক্স পড়তিস যে আজকে এত মিলিয়ন হয়েছে, আজকে এত ফলোয়ার গেছে, রমজান শোর আজকে এটা হয়েছে, আমি কই ভাই আমি যদি সারাদিনের পোস্টগুলো না দিতাম আপনার কাছে আসতো না, ঠিক আছে। বাট সেটা আমি ফিল করছি নাসির ভাই যে এই ধরেন এইটার গেমে আসতে গিয়ে আমি নিখিল কামানকে আমার প্রচণ্ড ভালো লাগে। নিখিল কামান্ত বলে যে ও হচ্ছে পুরা ইন্ডাস্ট্রি লিড করে পডকাস্ট দিয়ে, ও পডকাস্ট করে সিইওর সাথে ইউটিউবের, ও পডকাস্ট করে আপনার নেটফ্লিক্সের সিইওর সাথে, নিউজিল্যান্ডের পিএমের সাথে, ঢাকা ইন্ডিয়ার পিএমের সাথে। বাট ওকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি সোশ্যাল মিডিয়া কতক্ষণ অ্যাক্টিভ থাকেন, কই পুরা সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 ঘন্টা। ওরে বাপরে। কিন্তু ওর টিম পুরো আছে, ও পুরো সব জায়গায় কন্টেন্ট যাইতেছে, এভরিথিং হইতেছে। সো এই যে সোশ্যাল মিডিয়ার এই যুগে কেউ যদি ওর রোগটাকে দূর থেকে না দেখে, কাছের মতো বুঝতে পারবে না কি চলতেছে, রোগটা যদি দূর থেকে না দেখে, যে ওকে যখন বলা হয়েছে যে একটা স্ক্রিনশট, ধরেন আমি একটা রিসার্চ করতে চাইছি যে আমি আপনাকে একটা ছবি দেবো, দিয়ে বলবো এটা একটা স্ক্রিনশট, এটা হয়েছে, আমি দেখতে চাই আপনি স্ক্রিনশট এরকম করেন কি না। আপনি যদি এরকম করেন তাহলে বুঝবো আপনার কন্ট্রোলে আপনার মাইন্ড নাই, অভ্যাস হয়ে গেছে। সো এই যে ছোট ছোট ব্যাপারে আমাদের ভ্যালিডেশন পাওয়া থেকে শুরু করে, ছোট ছোট ব্যাপারে ডোপামিন আসা থেকে শুরু করে, এগুলো করতে গিয়ে রিসার্চ করা তো যেছে, রিসার্চ তো হয়ই না, বড় বড় রিসার্চ, বড় বই পড়তে গেলে, যেমন বাংলা বই আমার যেটা হইতেছে এখন, আমার প্রচুর ব্যাড ইফেক্ট যেটা, ইংলিশ বই আমি পড়তে পারতেছি না। ইংলিশ যে খুব বেশি মানে কঠিন সেটাও না, বাট হয় না যে ইংলিশ বই পড়তে হলে আপনাকে একটু তো নজর দিয়ে পড়তে হবে। বাংলা বই আপনি রাত খেয়া পড়তে পারেন, বাট ইংলিশ বই পড়তে হলে কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে, কী কী ওয়ার্ড আছে, কিছু না বানালে আপনার সার্চ দিতে হবে। ইংলিশ বই আমি পড়তে পারতেছি না, কারণ আমার হচ্ছে ডিপ ওয়ার্কটা নাই, আমি বাংলা বইয়ের দিকে ঝুঁকতেছি, সব কিছু হইতেছে। এটা ভয়াবহ রকমের কাজ করছে, কারণ লাস্ট কয়েক মাস দেখছি যে আমি শুধু পডকাস্ট, হ্যাঁ পডকাস্টের জন্য পড়াশোনা করতে ভালো লাগে, রিসার্চ করতে ভালো লাগে, কিন্তু যে একটা ডিপ ওয়ার্ক, একটা ভালো আর্টিকেল লেখা, আমি কতদিন যে আর্টিকেল লিখি না আমি নিজেও জানি না। সো একটা মানে আপনি যদি রোগ হিসাবে নির্ধারণ করেন, সবচেয়ে বড় রোগ হচ্ছে এইটা, এই জেনারেশনে। হ্যাঁ একদম, মানে এর চেয়ে বড় রোগ নাই। আপনি কি বলবেন? অনেকটা মানে আমি মনে করি যে আমাদের আরও যে রোগগুলো, যেগুলো কমন রোগ, চোখের সমস্যা থেকে শুরু করে আমাদের মানে ডিপ্রেশন, সবগুলো ওইখান থেকেই আসে। আমাদের লাইফটা এখন, এই যে আমি তুর্যর সাথে একটা পডকাস্টে এই কথাগুলো বলছিলাম, ওইখানে শুট করছিলাম, দেখছিলাম, ওইখানে বলছিলাম যে আমাদের লাইফটা কিন্তু এখন আর সিঙ্গেল লাইফ নেই, আমরা এখন মাল্টিভার্সে বসবাস করি, তাই না? এই যে আমি এখন তোমার সামনে একটা ক্যারেক্টার বসে আছি, বা আমি নাসির তামজিদ তোমার সামনে বসে আছি, আবার আমি নাসির তামজিদ একই সাথে কয়েক লক্ষ অ্যাকাউন্টের সামনে এখন বসে আছি, কয়েক লক্ষ মানুষের সামনে এখন স্ক্রিনে আমি ভেসে বেড়াচ্ছি। এই যে ভিডিওগুলো তৈরি করে রাখছি, কেউ আমাকে ইউটিউবে দেখতেছে, কেউ ফেসবুকে দেখতেছে, কেউ টিকটকে, কেউ ইনস্টাগ্রামে, একই সাথে অ্যাটলিস্ট 1 লক্ষ মানুষ তো আমাকে এখন দেখতেছে ঠিক এই মুহূর্তে, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলে।
স্ক্রল করছে, তার সামনে আমি চলে যাচ্ছি, সেখানে আমার ওই ভিডিওর জন্য আমি ওইখানে একটা ক্যারেক্টার, ডিফারেন্ট ভিডিওতে আমি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। তো আবার আমার প্রোফাইল আছে, সেখানে আমি আরেকটা ক্যারেক্টার, আমার ইনবক্স আছে, সেখানে আমি আরেকটা ক্যারেক্টার। তো এই যে ডিফারেন্ট জায়গায় আমার যে মাল্টিভার্স আমি ক্রিয়েট করে রাখছি, সব কিন্তু আমার ফিজিক্যাল ক্যারেক্টারে এসে আঘাত করে বা ফিজিক্যাল ক্যারেক্টারে এসে মিলে যায়। মানে বিভিন্ন হচ্ছে ওগুলো হচ্ছে নদী, আমি হচ্ছে সমুদ্র। তো নদীর স্রোত এসে সমুদ্র তো মিলবেই। আমার প্রোফাইলে যদি কোনো প্রবলেম হয়, কেউ যদি আমাকে গালি দেয় কোনো একটা ছবির নিচে, ওইটা আমার প্রোফাইলের যে ক্যারেক্টার আছে সে কিন্তু ওটা ফিল করে না, ফিল করে আমার এই ফিজিক্যাল ক্যারেক্টার, তাই না? আবার কেউ যদি প্রশংসা করে কোনো একটা ভিডিও দেখে, তাহলে ওই ভিডিওর ক্যারেক্টার কিন্তু খুশি হয় না, খুশি আমি হই। এই যে আমরা ডিফারেন্ট মানে মাল্টিভার্সে, ডিফারেন্ট ইউনিভার্সে আমাদের যে বসবাস, সেখানের যে আমাদের বন্ধু সার্কেল, সেখানের যে জীবন, এই জীবনটা আর আমাদের ফিজিক্যাল জীবনটা মধ্যে যে ডিফারেন্স, যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা আমাদেরকে অনেক প্যারা দেয়। সেটা আমাদের মধ্যে অনেক ধরনের প্রবলেম তৈরি করে। ফিজিক্যাল প্রবলেম তো আছেই, রোগবালাই তো আছেই, মেন্টাল যে প্রবলেমটা, যে অস্বস্তিগুলো তৈরি হয়। আমি আমার নিজের ক্ষেত্রেই বলি, আমি যে মানে ঘুমাইতে পারি না, এটা আমি কাউকে বলি না, তো আমার ঘুম আসে না এখনও। আমি ঘুমাইতে গেলে আমার দেখেছি শুয়ে আছি। আমি অনেক ধরনের অ্যাপ্লাই করি, আমি ওই যে অনেক ধরনের মানুষকে ভিডিও তৈরি করছি, অনেক ধরনের মেথড আছে। আমি এই যে পানি অনেকক্ষণ আগে খাই, আমি ফোন ল্যাপটপ পিসি সব কিছু থেকে দূরে থেকে খাবার টাবার খেয়ে নিয়ে বই পড়তে শুরু করি। বই পড়া শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে শুধু শুয়ে থাকি, লাইট ভালো না লাগলে বন্ধ করে দিয়ে শুয়ে থাকি, বাট আই ক্যান নট স্লিপ। আমার কিছুতেই ঘুম আসে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে দেখছেন? সব টায়ার্ড হয়ে একদম, আমার শরীরে ঘুম আছে কিন্তু ঘুম আসতেছে, আমার শরীর নাম হয়ে আছে। মানে রাত 3টা-4টা বাজে, আমার শরীর প্রচণ্ড ক্লান্ত, আমার মাথাও ক্লান্ত, ব্রেনও ক্লান্ত, শারীরিক মানসিকভাবে ক্লান্ত, কিন্তু আমি ঘুমাইতে পারতেছি তো। এই প্রবলেমটা আসছে কোত্থেকে? এই প্রবলেমটা আসছে ইউনিভার্স থেকে, মানে মাল্টিভার্স থেকে, তাই না? এই এত ফিডব্যাক, রিয়াকশন, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, কাজের চাপ, এই বিজনেস, ওই মিটিং, সব কিছু মিলাই তো আমার ব্রেন প্রোঅ্যাক্টিভ থাকে সবসময়। সে ক্লান্তি ফিল করে, কিন্তু সে তো ঘুমের জন্য পরিবেশ তৈরি করতে পারে না। আমি বলি, সালমান ভাই কিছুদিন আগে একটা ছবি আপলোড দিছিলেন, অনেক যন্ত্রপাতি সারা গায়ে লাগানো, হসপিটালে শুয়ে বসে, হ্যাঁ সারা গায়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগানো, এবং উনি পোস্ট দিয়ে ক্যাপশন দিছিলেন, আই ক্যান নট স্লিপ, আস্ক হিম সামডে, যে কেন উনি আসলে ঘুমাইতে পারে না। সো রোগ তো শুধু শারীরিক না, মানসিক রোগ তো আরও বেশি কঠিন। মানসিক রোগ, আমি সেদিন প্রেজেন্টেশন দিতে গিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, যে আমাদের স্ট্যাটিস্টিক্স আমার মনে নাই যে কী পরিমাণের অ্যাডাল্ট আমরা হচ্ছে মানসিক ব্যাধিতে আক্রান্ত। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা কি জানেন? আমাদের দেশে এখনও কিন্তু এটা রিকগনাইজ না যে মানুষ মেন্টালি মানে অসুস্থ হইতে পারে, এবং সেটাকে পাগলের সাথে তুলনা করে। আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে যে আপনার ইয়াতে আসতেছে। আমাদের জানেন কি নাসির ভাই, এখানকার সবচেয়ে বড় ঝামেলাটা কি জানেন? আমাদের লিসেনার নাই। আমরা না কেউ শুনতে চায় না, বুঝছেন? আমি যে বই পড়তেছিলাম মাইন্ডফুল লিসেনিং, মানে একটা বক্তা, সবচেয়ে ভালো বক্তা, যে সবচেয়ে কম কথা বলে, সবচেয়ে কথা শুনে। এবং জাকির খানের মতে যে একটা মানুষ সবচেয়ে বড় কিভাবে হয়, মানে ও ব্যাখ্যা করতেছে একটা মানুষ কীভাবে বড় হয় দুইটা ওয়েতে। একটা হচ্ছে ছোট হয়ে শুনে, আর একটা হচ্ছে বড় হয়ে দেয়। দেওয়ার ক্ষেত্রে সবসময় আগে, আর শোনার ক্ষেত্রে সবসময় পিছে, মানে আমি শুনতে রাজি আছি। সো লিসেনার, মানে একটা নাটকও হয়েছে সেদিন পলাশ, ওই যে কাবিলার, যে ও শুধু গুলশান বা এই যে বড়লোক ইয়াদের বৃদ্ধ মানুষদের গল্প শুনে, ওটাই ওর চাকরি। ও জাস্ট ওর কাছে এসে গল্প শোনায়, ওর ইয়া করে। আমাদের সাইকোলজিস্টের কথাই বলেন আপনি, যারা আমরা ইয়াতে যাই, আমরা কি ওরা কি ওদের থেরাপি নিতে যাই, ওরা কি বেশি কথা বলে? ওরা কি করে? উইথআউট জাজ শুনে জাস্ট। অ্যান্ড ওই যে অন্তিক ভাই একটা কথা বলতেছিল, যে আপনাকে কথা শোনাতে আসছে, ও আপনার কাছ থেকে এক্সপেক্টও করেন আপনাকে সলিউশন দেন, এই সলিউশনে নিজেই নিয়ে আসে। জাস্ট হচ্ছে বসে ওর কাছ থেকে শুনতে হবে এবং রিয়াকশান করতে হবে, যে মামা আসলে এটা হয়েছে, ওটা কি হলো। হ্যাঁ, এটা তন্ময় ভাই খুব সুন্দর করে বলছে। তন্ময় ভাই বলছে, তুমি যদি আমাকে বলো যে মামা তাহলে এটা কর, ওটা কর, ওটা কর, ফাক, আই ডোন্ট নো দ্য সলিউশন, শোন আমার কথা। এবং আরেকটা হয় কি, ধরেন আমি একটা মুভি বলছি যে মামা এই মুভিটা দেখবে, একটা রিল দেখাইছি বা ইয়ে হয়েছে, আর এটা তো আমি অনেক আগে দেখছি, এই হয়েছে সে হয়েছে। সো মানুষ দিন দিন না লিসেনার হারাই ফেলতেছে। আমাদের ধৈর্য কম।
আমাদের যে কোনো কিছুরই ধৈর্য কম, শুধু শোনার ক্ষেত্রে না। আর বলি কেন বেশি সেটা একটু আমি বলবো। যে কোনো কিছুরই ধৈর্য কম কীভাবে, তুমি একটু আগে বলছিলা যে বই, মোটা মোটা বই কীভাবে পড়বো। কয়জন আছে এখানে পাঠক তুমি বলো, এখন কয়জন আসলে বই পড়ে? আমি দেখছি আমার কাছের কিছু মানুষ তারা সিনেমা পর্যন্ত দেখে না। কেন? 2 ঘন্টা 2.5 ঘন্টা সিনেমা দেখবো কিভাবে পারবো? ওই কনফিডেন্সটাই তার নাই যে সে 2 ঘন্টা সিনেমা দেখবে। মানুষ এই যে এখন সোশ্যাল মিডিয়াও তো সেটাই পুশ করছে। মানুষ যেটা চায়, রিলস চাচ্ছে। সোশ্যাল মিডিয়া এখন এই যে ফেসবুক এখন রিলসে চলে গেছে। এখন সে ভিডিও সেগমেন্টটা কিন্তু এখন আর নাই। এখন পুরোপুরি রিলসে মানুষ শুধু স্ক্রল স্ক্রল স্ক্রল, মানে জম্বি স্ক্রল যেটাকে আমরা বলে থাকি। জম্বি হয়ে গেছি, জাস্ট কি দেখতেছি না দেখতেছি। তুমি আজকে সারা দিন কয়েক ঘন্টা রিলস দেখবা, দিন শেষে আমি তোমাকে জিজ্ঞেস করবো একটা রিলসের কথা বলো যেটা তোমার মনে আছে, ভালো লাগছে। ইউ ক্যান নেভার রিমেম্বার, বলতে পারবে না যে না ওই রিলসটা আমার ভালো লাগছে। তুমি দিনে 3টা লং ভিডিও দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি কোন ভিডিওটা ভালো লাগছে, তুমি কিন্তু চুজ করতে পারবা। এক্স্যাক্টলি। এখন আমরা এতটাই ধৈর্য হারা যে আমাদের এখন চুজ করারও সময় নেই। দেখো মানে আমাদের জ্যামে বসে থাকতে ভাল লাগে না, আমাদের বই পড়তে ভাল লাগে না, আমাদের কারোর সাথে লং কনভারসেশন করতে ভাল লাগে না। এই পর্যন্ত পডকাস্টে কতজন আসছে সেটাও একটা বিষয়, তাই না? অনেকে অপেক্ষা করবে যে আরে রমজান ভাই তো শর্টস দিয়ে দিবে, রিলস থেকে দেখে নেব। বাট আই এম গ্রেটফুল টু মাই ইউটিউব অডিয়েন্স। মানে আমি খুব খুব গ্রেটফুল যে ওরা কমেন্ট করে ভাই 1 ঘন্টা 14 মিনিট থেকে এই জিনিসটা আমার সাথে ম্যাচ করছে। এরকম মানুষ আছে এবং ভাই অনেক। আমি মানে ধরেন আমার ভিডিও তো লাস্ট যেটা ফারহান ভাইয়ের সাথে ওটা 31K গেছে। সো আমার তখন 332টা সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে এটা পর্যন্ত 31K চলে গেছে। সো মানুষজন আমি দেখলাম যে ভালো মতো দেখে। ওরা হচ্ছে মানে আমি এখন বেশি আরও দায়িত্ব সম্পূর্ণ পডকাস্ট হোস্ট হতে চাইতেছি জাস্ট ওদের জন্য, যে ওই মানুষগুলা কানে ইয়ারফোন লেগে বাসের কাউন্টারে বসে আমার পডকাস্ট শুনে, আপনার কথা শুনে, আমার কথা শুনে। আমি ওদের প্রতি কৃতজ্ঞ। ওই যদি একটাও হয় না তাও আমার দায়িত্ববোধ থাকবে যে একটা মানুষ আমার ইয়াটা শুনতেছে। না এরকম অডিয়েন্স আছে। মানে আমাদের ভিডিওগুলো তো একটু লম্বা হয়, মাঝখানে তো আমরা 22-25 মিনিটও ভিডিও দিছি। হ্যাঁ, সেগুলো মানুষ দেখছে 3-4 লাখ 5 লাখ 7 লাখ 1 মিলিয়ন 1.5-2 মিলিয়ন দেখছে, দেখে না এরকম না। কিন্তু আমি বলছি ম্যাস পিপল তো নাই, তাই না? ম্যাস পিপলের কাছে কিন্তু এই জিনিসগুলো পৌঁছায় না। তুমি একদম শর্ট একটা রিল দাও 1 মিনিটের, মানুষ দেখবে, তার ওটা দেখে জাজ করবে। কিন্তু অবশ্যই জাজ করবে, কেন করবে? ওটা ধরে জাজমেন্টাল এখন ভাই অন্য লেভেলের। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে মানুষ, ওই যে ফারহান ভাই বলতেছিল যে মানুষ আপনি কি দেখাইতেছেন না দেখাইতেছেন এটার উপর এমনভাবে জাজ করবে এবং পজিটিভ, ও চেষ্টা করবে পজিটিভ না ভাবতে। হ্যাঁ, ও চেষ্টা করবে। ধরেন ফারহান ভাই যে রিলটা গেছে যে জীবনের কোনো মানে নাই, হ্যাঁ, আর মানুষের ধর্মের দিকে নিয়ে গেছে। আই ডু রেসপেক্ট। আমি যে কয়েকটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি, আই ডু রেসপেক্ট। আমি আগেই প্রথম আমার লাইন হচ্ছে ভাই আমার আপনার মতামতের প্রতি শ্রদ্ধা আছে। বাট আমার মনে হয় যে এটা এইভাবে যায় কিনা, যে উনি বলছে কীভাবে, ধরেন আমার যেটা মনে হয় এটা মাইট বি ফারহান ভাই হয়তো অন্য কিছু চিন্তা করে বলছে যে আসলে এই দুনিয়ার কোনো মানে নেই, মানে এই দুনিয়াতে আপনি খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এটা তো ধর্মেরই কথা। হ্যাঁ, এটাই আমি এটা বলতে চাইতেছি যে আল্লাহ তো বলছে যে পরকাল মানে ইহকাল তোমার কোনো ইয়া নাই, মানে কোনো দাম নাই, এটা তোমাকে ছেড়ে যেতে হবে, এখানে তুমি ইম্পর্টেন্ট না, এই কথাই উনি বলছে। কিন্তু আমি যেটা দেখলাম যে মানুষ চেষ্টা করতেছে ব্যাপারটাকে যে ওকে। আর বাংলাদেশের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ধার্মিক হচ্ছে অন্যের জীবনে আর সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, মানে আমি একটু সাইড দিয়ে যাই। হ্যাঁ, সাইড দিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমার মানুষের বর্তমান সময়ে সে যতটুকু জানার ইচ্ছা পোষণ করে তার থেকে বেশি শেখানোর ইচ্ছা পোষণ করে। ট্রু। তো আমার যিনি সাইবার সিকিউরিটি দেখেন, মঞ্জুর ভাই, আমাদের সাইবার স্পেশালিস্ট মঞ্জুর ভাই গতকালকে একটা কথা বলছে যে নাসির ভাই, যে পারে সে করে দেখায় আর যে পারে না সে শেখায়। সুন্দর কথা বলছো তো আসলে। তো বিষয়টা হচ্ছে আমরা ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু অনেক শ্রম যায়, অনেক ভাই। আমরা কিন্তু কী শ্রম যায় না যায় এগুলো কাউকে শেখাই না। মানুষ জানতে চায় ভাইয়া কীভাবে রিসার্চ করেন, এডিটিংটা কীভাবে হয়। চাইলে একটা কোর্স নামা দিতে পারতাম, লাখ লাখ টাকার ব্যবসা করতে পারতাম। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি এখনও সেই পর্যন্ত যাইতে পারিনি, আমার এখনও অনেক কিছু শেখার আছে। তো আমি স্টিল আ লার্নার, আমি সবাইকে এই কথা বলি। তাইলে কি পরিমাণ কনফিডেন্স থাকলে একটা বিষয়ে কোর্স লঞ্চ করা যায়, তাই না? এখন তুমি আমাকে বলো
এই পরিমাণ কনফিডেন্স এবং এই পরিমাণ নলেজ যারা কোর্স ছাড়ে তাদের সবার কি আছে? তোমার কি মনে হয় সবাই কি এক্সপার্ট? তাহলে এত এত কোর্স কেন? আমাকে কোর্স মানে বানাইতে বলছিল, তো আমি চিন্তা মানে আমাকে যখন কোর্স বানাতে বলছে তখন আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ডাম, আমি কোর্স বানাবো, কি শিখাবো, আমি কি জানি? আমার এটা মনে হচ্ছে আমি কি জানি। মানুষ আমাকে বলে বই লিখতে, আমার কাছে আমি তোমাকে এখন ইমেইল খুলে দেখাতে পারবো যে ইমেইলে কত প্রকাশনা থেকে আমাকে নক দেয়, প্রতিটা দিন মেইল আসে, ভাইয়া যদি একটা বই লিখে আমাদেরকে দিতেন। আমি বলি ভাই আমার পাণ্ডুলিপি রেডি নাই। বলে লিখে ফেলেন। তখন আমি বলি বই লেখা কি এতটাই সহজ? বলে আরে বাকি সবাই তো লিখতেছে। আমি বলি যে ভাই দেখেন, আমি যদি কোনো দিন বই লিখি, আমি চাই না যে আমার বইটা লাইব্রেরিতে যেখানে সেখানে থাকুক। আমি চাই আমার বই হুমায়ুন আজাদের শেলফে থাকুক। আমি চাই আমার বই মানে জুভাল নোহা হারারির শেলফে থাকুক। কিন্তু আমি যদি এখন একটা বই লিখি, বইটা কোনোভাবে ওই শেলফে জায়গা করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার কি দরকার? আরও অনেক জ্ঞান দরকার, আরও অনেক কিছু শেখার দরকার, জানার দরকার, বোঝার দরকার। সেটা তো একটা লং টার্ম ব্যাপার। আমাকে আপনারা সময় দেন, আমি দেখি আগামী 10-20 বছরে কিছু করা যায় কিনা। না না ভাইয়া 2 মাসের মধ্যে একটা পাণ্ডুলিপি। আমি বলছি যে ভাই তাহলে আমার পক্ষে আসলে সম্ভব না, তাই না? তো কোর্সের ক্ষেত্রে বিষয়টা এরকম, যখন কেউ বলে যে ভাইয়া কোর্স ছেড়ে দেন, কিসের কোর্স? এডিটিংয়ের কোর্স। আমি বলি ভাই আমি এত ভালো এডিটর না যে আমি শেখাইতে পারবো মানুষকে। তো বলছে ভাই আপনার ভিডিও তো ভালো হয়, ভালো তো এডিটিং হয়, আপনি খুব সুন্দর এডিটিং। বলছি যে ওইটা আমি এখনও বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করে করে শিখি, এবং আমি এখন আমার মনে হয় না যে ওই পরিমাণ এক্সপিরিয়েন্স আমার হয়েছে। ইংরেজি আমি পড়াই, ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা আমার 6-7 বছরের আছে। সেখান থেকে আমি যতটুকু পারি ততটুকু শেখাইতে পারি বলে আমার মনে হয়, জন্য আমি পড়াই। কিন্তু আমাকে যদি এখন একটা ডিফারেন্ট কিছু দিয়ে দেওয়া হয়, রিসার্চ কীভাবে করতে হয়, আই নো হাউ টু ডু, বাট আই ডোন্ট নো যে হাউ টু টিচ। মানে এটা রিসার্চ কীভাবে করবেন সেটা শেখানোর দক্ষতা আমার এখনও আসে নাই, সেটার জন্য আমি যোগ্যও না। ওই তো মানুষ ওই কমেন্টটা করে, যেটা থেকে আসলাম আর কি, যে পারে না সে শেখায়। মানে যে আসলে কনটেক্সটটা বোঝে নাই, সেই আসলে লম্বা লম্বা কমেন্ট করে যে এটা কেন এমন হলো, সেটা কেন এমন হলো। ওই যদি দ্বিতীয় তৃতীয়বার ভিডিওটা দেখে, ওর নিজের কাছে লজ্জা লাগবে যে আমি কেন কমেন্টটা করছি। মানে আমার হচ্ছে, বাট ইয়েস, ওয়ান্স এগেইন ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু আমি নিজেও আসলে সব ধরনের কমেন্টের জন্য মানে মানুষকে ইন্সপায়ার করি। উই আর রেডি টু গেট এনি কাইন্ড অফ ফিডব্যাক, সেটা গালি হলে উই অ্যাকসেপ্ট ইট। মানে সত্য কথা কি, আমি ধরেন আমার একটা ইয়াতে লিখছে একজন যে আমার উচ্চারণটা আর একটু ঠিকঠাক করতে হবে, এবং উনি সুন্দর করে উইথ ডিউ রেসপেক্ট। মানে আমি প্রত্যেকটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক আমি মনে করি এটা আমার জন্য একটা স্বর্ণ। মানে ও সময় নিয়ে আমাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতেছে যে ভাইয়া এই থেকে এই মিনিটে একটু বিষয়। হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগছে। আমার একটা স্পেলিং ভুল গেছে, ও লিখছে যে ভাই এটা হবে, আমি কিন্তু কমেন্টটা ডিলিটও করি না, আমি ঠিক করে লিখছি যে ভাই থ্যাংক ইউ ফর নোটিসিং। সো মানে পজিটিভ কমেন্ট বা কনস্ট্রাকটিভ কমেন্ট বা আপনি যেটাই করেন, মানে কমেন্ট আপনার আসলে নিজের ইয়াটা, বাট ওইটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। ধরো তুমি মানে এইখানে কত বছর বয়সী অডিয়েন্স দেখতেছে আমি আসলে জানি না, বাট আই বিলিভ এটা হচ্ছে 24 থেকে মানে 18 থেকে 30-এর মধ্যে নিচে দেখে। 18 নিচে একটু কয়েকজন আছে। খুব ছোট বাচ্চা কি আছে? না, খুব ছোট বাচ্চা না। ভেরি গুড, আমার অ্যানালাইসিস আছে আর কি। তো দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা থাকলে স্কিপ করে দিবে। বিষয়টা হচ্ছে ধরো আমি একটা ভুল হয়েছে, আমার কোনো একটা স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন ভুল হয়েছে, তো কেউ একজন এরকম গুছায় বললো যে নাসির ভাই আপনার এই প্রোনাউন্সিয়েশনটা এখানে ভুল আছে, বা এর আগের ভিডিওতেও আমি দেখছি ভুল করছেন, আপনি প্রত্যেক ভিডিওতে ব্যক্তি বলেন, আসলে ব্যক্তি না ব্যক্তি হবে, আপনি পরের ভিডিও থেকে ঠিক করবেন বলে আশা রাখি। আই লাভ ইট। এবং আমার সত্যি ব্যক্তিতে প্রবলেম ছিল। কমেন্ট আসছে, আই নাও ট্রাই মাই বেস্ট যেন আমি ব্যক্তি না বলে ব্যক্তি বলি। কিন্তু কেউ যদি বলে ব্যক্তি কিরে টুট, কেউ যদি এটা বলে, তাহলে সেটাকে তুমি কিভাবে দেখবা? স্কিপ। আমি এরকম অনেক কমেন্ট আসছে, কয়েকটা গালি দেয় নাই, বাট এরকম উদ্ভট কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিছু কমেন্ট আসছে। না মানে আমি জাস্ট খালি একটা প্রোনাউন্সিয়েশন দিয়ে বোঝালাম, কেউ এভাবে বলে নাই, মানে এটা নিয়ে বলে নাই, অন্য দিক থেকে খাইছি। ইন্ডিয়ানদের কাছে আমি যত গালি খাই, সাবেক সরকার, সেই দলীয় অথরিটারিয়ান যে সরকার ছিল আওয়ামী লীগের, সেখান থেকে যত আমি গালি খাই, এই গালিগুলো তোমাকে দেখলে, তোমাকে যদি আমি দেখাই
মানে সব তো মানে ইয়াতে থাকে, কমেন্ট বক্সে থাকে, তুমি যদি কখনো দেখো তাহলে বুঝতে পারবা যে কী লেভেলের গালি আসে। নাসির ভাই, আপনার কি মানে ধরেন আপনাকে যদি আমি দুইটা বলি যে আপনি মানে আমাদের যে এখন সরকার আছে ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকারের হচ্ছে একটা সমালোচনা করবেন, একটা হচ্ছে যে আপনি প্রশংসা করবেন, কোন স্টেপটার প্রশংসা করবেন, কোনটা সমালোচনা করবেন? সাধারণত আমি এইভাবে বলি না, মানে আমার প্ল্যাটফর্মের বাইরে এসে, মানে আমি এভাবে বলছি না যে তোমার সাথে আমি ফ্রি না, মানুষ অনেকে মনে করতে পারে যে না না উই আর ভেরি ফ্রি, উই আর ভেরি ক্লোজ, রাইট? বাট প্ল্যাটফর্ম যেহেতু ডিফারেন্ট, সেহেতু অন্য প্ল্যাটফর্মে আমি এই ধরনের উত্তর দিয়ে থাকি না। কারণ হচ্ছে আমার প্ল্যাটফর্ম থেকে গেলে ওইটাকে আমি কিভাবে ইউজ করব দ্যাটস ডিফারেন্ট। আর কোনো ইন্টারভিউ, কোনো পডকাস্ট, সেটাকে কিভাবে গেলে সেটা থেকে কি আউটপুট আসবে, আমার কোনো কন্ট্রোল নাই, দ্যাট ইজ টাফ। হ্যাঁ, হেডলাইন অবশ্যই একটা ইস্যু, এডিটিংয়ের ফ্যাক্টর থাকে। আমি বেশ কিছু মানে ইন্টারভিউ নিয়ে থাকি যাদের এডিটিং আসলে ভালো না। আই বিলিভ তুমি বুঝতে পারছো আমি কাদের কথা বলছি। পডকাস্ট আছে, এডিটিংটা খুবই খারাপ, মানে বিনা কারণে মিমস ঠেলে দিচ্ছে। আমি সব পডকাস্টেও যাই না, কারণ আমি জানি না যে আমার এডিটিংয়ের কন্ট্রোল থাকবো কি থাকবে না, রাইট? তো তারপরেও আই ডু বিলিভ ইউ, যার কারণে আমি এটার উত্তর দিব, কোনো সমস্যা নাই ভাই। পরবর্তী থেকে এইগুলো আমি এক্সক্লুড করার চেষ্টা করব, রাইট? আচ্ছা, এটা মনে হয় সবচেয়ে টাফ কোশ্চেন, এর চেয়ে কঠিন কোশ্চেন আশা করি। আমরা হচ্ছে যুদ্ধমুক্ত নিয়ে কথা বলবো, কিছু একটা ভিডিও ইন্ডিয়া নিয়ে কথাবার্তা বলবো। ওকে ফাইন, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, লেটস ডু ইট। এখন বিষয় হচ্ছে ইউনূস সরকারের একটা পজিটিভ দিক হচ্ছে, আমি একদম ব্যক্তি বলবো নাকি না সরকার বলবেন? টোটাল গভর্নমেন্ট। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের একটা ভালো দিক হচ্ছে তারা অনেক বেশি সহনশীল, অনেক বেশি মানে ধৈর্য নিয়ে তারা কাজ করছেন। দ্যাট ইজ আ গুড সাইন। কোনো কিছু আসলে ইমিডিয়েট রিয়াকশন তারা দিচ্ছেন না। আমরা আগের সরকারের ক্ষেত্রে যেরকম দেখেছি, পরের প্রেস ব্রিফিং ধরা, মারধর করা, হুট করে প্রেস ব্রিফিংয়ে আসা, এগুলো তারা করছেন না। এবং তারা আসলে যৌথ বাহিনী ব্যবহার করছেন, যার কারণে এর আগের রিজিমে পুলিশকে নিয়ে যত বেশি নেতিবাচক কথা ছিল, সেগুলো এখন আর্মির সাথে মিলে অনেক পজিটিভ ব্যাপার স্যাপার আমরা দেখছি। আমরা দেখলাম যে ঈদে বিভিন্ন পরিবহন ভাড়া বেশি নিয়েছে, সেখানে আর্মি নিজে গিয়েছে। সো এটা একটা ভালো দিক, যেটাকে আমি বলতে পারি যে এই ইন্টারিম গভর্নমেন্ট অনেক বেশি ধৈর্যশীল। একটা যদি সাথে কোশ্চিন করি, যেটা আমি অনেক বড় বড় মানুষের কাছ থেকে পেয়েছি, এই বর্তমান সরকার কি পিআর স্ট্যান্ডের জন্য অনেক কাজ করে, যে কাজটাই জনপ্রিয়তা অনেক পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি লাভ পাবে, এরকম কাজ বেশি ফোকাস দিচ্ছে রেদার দ্যান দ্য ডিপ ওয়ার্ক? এটা তো সব সরকারেরই থাকে, সব সরকারের মিডিয়া সেল আছে। এটা সুদূর আমেরিকাতেও আছে। আমেরিকাতেও নির্বাচনের আগে মানুষ পডকাস্টে আসে। প্রেসিডেন্ট যারা নমিনেশন মানে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে, তারা বিভিন্ন পডকাস্টে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ার প্রচারণা এখন খুবই নর্মাল হয়ে গেছে। বলছে আর কি পিআর স্ট্যান্ডের জন্য কাজ করা সরকার, এটা আসলে এক বাক্যে বলাটা টাফ। মানে ওইটা আর কি শুনতে চাইতেছি যে আপনার কি মনে হয়? বিভিন্ন ধরনের অ্যালিগেশন তো থাকেই। আমরা অনেক সময় দেখি কমেন্ট বক্সে, মানে অনেক সময় বলে থাকে পিআর বটস, মানে বট আইডি, ফেক আইডি থেকে কোনো এক পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এই ধরনের কথা শোনা যায়, কিন্তু আমি যেহেতু এখনও এই বিষয় নিয়ে ইনডেপথ স্টাডি করি নাই, সো আমার পক্ষে একটা ক্লিয়ার হেডলাইন দেওয়াটা টাফ, এই আর কি। যুদ্ধ কি একটা সবচেয়ে বড় প্রফিটেবল বিজনেস বর্তমান বিশ্বে? আপনার কি সবচেয়ে প্রফিটেবল বিজনেস তো হচ্ছে মানুষের ব্রেনকে কন্ট্রোল করা, থট কন্ট্রোল। এইটা তো সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াই করছে। সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় বিজনেস। না মানে আমি বলতে চাইতেছি, ধরেন যে আমাদের বিশ্বে যুদ্ধ, ধরেন সাথে আপনি একটা দেশের শ্রমিককে আপনি কত বছর খাটিয়েও আপনি ধরেন 6,000 কোটি টাকা ইনকাম করতে অনেক বড় সময় লাগবে, বাট আপনার সাথে যুদ্ধ হয়ে গেল কোনো একটা দেশের, কোনো একটা তৃতীয় পক্ষ আপনাদেরকে উস্কানি দিচ্ছে, যুদ্ধ কন্টিনিউ চলতেছে, ওরা ওদের অস্ত্র ব্যবসা করতেছে। অস্ত্র ব্যবসা সবচেয়ে বেশি কি এখন? ইউএসএ, তারপর সম্ভবত ফ্রান্স, রাশিয়া, এসব দেশে আর কি। সো এই ব্যাপারগুলো, এরা না যুদ্ধ বন্ধের চেয়ে আপনার কি মনে হয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য আরও বেশি মানে করতেছে কাজ? আমার একটা ভিডিও আসবে, আমি মানে এটার স্ক্রিপ্টিংও শেষ, আমি শ্যুট দিতে পারতেছি না বিকজ ওই কিছু স্টুডিও প্রবলেম দেখা দিচ্ছে। আমি পিসিটা এখন আমার কাছে নাই, এটা সার্ভিসিংয়ে আছে। এটা হচ্ছে আমরা মনে করে থাকি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের। মানে পারমাণবিক বম যেদিন পড়বে সেদিন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আমরা এরকম ভেবে থাকি। বাট পারমাণবিক বম যেদিন আসলে পড়বে সেদিন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে। আমরা কিন্তু স্টিল তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি, এবং এটা কখন শুরু হয়েছে সেটা বলাটা টাফ।
এই যে বিভিন্ন ধরনের প্রক্সি ওয়ার, বিভিন্ন মানে পৃথিবী কিন্তু এখনও দুই অক্ষে বিভক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেরকম আমাদের মানে অক্ষশক্তি মিত্রশক্তি ছিল, পৃথিবী দুই পক্ষে বিভক্ত ছিল, এখনও পৃথিবী দুই পক্ষে বিভক্ত। তুমি দেখবা যে রাশিয়া চায়নার একটা কম আছে, একটা দল আছে আলাদা। সেখানে যে ইরানে এখন আঘাত করছে, এখন রাশিয়া, চায়না, আমাদের উত্তর কোরিয়া, সবার কিন্তু এখন একটা টেনশন, সবাই কিন্তু এখন ওই দলের মধ্যে। আবার এদিকে ইসরায়েলকে আঘাত করলে আমেরিকা চলে আসে, সেখানে আবার ন্যাটো চলে আসে, ব্রিটেন, ফ্রান্স এরা চলে আসে। পৃথিবী স্টিল দুই ভাগে বিভক্তই আছে এবং তাদের মধ্যে প্রায়ই যুদ্ধ লাগে। তুমি মিডল ইস্টের যুদ্ধের কথা দেখো, এখন পর্যন্ত যুদ্ধ থামাইতে পারে নাই। তুমি রাশিয়া ইউএসের কোল্ড ওয়ারের কথা দেখো, সাইন করে তারা বন্ধ করছে যুদ্ধ, কিন্তু থামছে কি যুদ্ধ? থামে নাই। তুমি চায়না ইউএসের ট্রেড ওয়ার দেখো, এটাও বিশ্বযুদ্ধের অংশ। ভারত পাকিস্তান যে যুদ্ধ করলো সেটাও বিশ্বযুদ্ধের অংশ। সো বিশ্বযুদ্ধ এখন ওই তড়িঘড়ি করে আগের মতো রণতরী নিয়ে পতাকা নিয়ে যাচ্ছে, পৃথিবীর দুই অংশের মধ্যে যুদ্ধ হচ্ছে, ওইভাবে এখন আর হয় না। তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক আগে শুরু হয়ে গেছে, আমরা এখন বিশ্বযুদ্ধের মধ্যেই আছি। বিশ্বযুদ্ধ চলাকালীন সময় আমরা দেখছি যে ওই সময় মানুষ অনেক ডিপ্রেশনে থাকতো, মানুষের ব্যবসায় মন্দা ছিল, ইনফ্লেশনের রেট ছিল। আমাদের এখনকার অবস্থা কি? স্টিল ইন ডিপ্রেশন। আমরা স্টিল এখন মানে ব্যবসার মন্দার মধ্যে আছি, আমাদের এখনও হাতে মানুষের টাকা পয়সা নাই, আমরা এখন ইনফ্লেশনের দিকে আছি। বিশ্বযুদ্ধ চলছে, নিউক্লিয়ার বম দিয়ে বিশ্বযুদ্ধ শেষ হবে। তো একটা জিনিস যদি তুমি খেয়াল করো, এই বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে লাভটা আসলে কারা করছে? যাদের কাছে অস্ত্র আছে, যাদের কাছে অস্ত্র আছে, যাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, ডেটা আছে আর কি। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যুদ্ধ মানে আমি কি বলবো, ধরো আমি একটা এক্সাম্পল দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষের মানে অনেক বেশি মানে পোস্ট ট্রমাটিক মানে ডিপ্রেশন যেটাকে আমরা বলে থাকি, পিটিএসডি, এটা অনেক বেশি বেড়ে গেছিলো। বিকজ তারা ওই লাশ, রক্ত, ধ্বংস, বোমার শব্দ এগুলো তারা নিতে পারতো না। তুমি কিন্তু খাবারের মতো ডেইলি এগুলো গ্রহণ করি। কথা বুঝতে পারছো? তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছো, তুমি দেখতেছো গাজার একটা শিশু কাঁদতেছে, খাবার নাই। ট্রু ট্রু। তুমি সোশ্যাল মিডিয়ার ওই কন্টেন্টটা কি করছো? কনজিউম করছো। স্ক্রল করলা, নিচে দেখলা ইউক্রেনের একটা শিশু কাঁদতেছে। ভাই আমি একটা কথা বলি আপনাকে, আমি তোমাকে জাস্ট একটু থামাই একটু, হ্যাঁ মানে আবার বলবা যে ভাইয়ার শোনার ধৈর্য নাই, একটু বলে না আমি লিখে রাখছি, বলেন। তুমি প্রথম কন্টেন্টে দেখছো গাজার শিশু কাঁদতেছে, তুমি ওইখানে তোমার স্যাড রিয়াক্ট দিলা, কষ্ট পাইলা। পরের কন্টেন্টে দেখলা ইউক্রেনের শিশু কাঁদতেছে, ওইখানে তুমি হা হা দিয়ে দিলা। কেন? কারণ ইউক্রেন হচ্ছে ইউএসের সাথে আছে, রাশিয়া হচ্ছে ইরানের সাথে আছে। তাহলে তোমার এখন মনে হচ্ছে তুমি একই শিশুই তো, শিশু মানুষ তো মানুষই, এক্স্যাক্টলি, তাই না? তুমি দুইটা জায়গায় তুমি দুইটা রিয়াকশন দিলা। শিশু তো আর যুদ্ধটা শুরু করে নাই। যে শিশুটা খাবার না পেয়ে কাঁদতেছে, দুইটা দেশের, এক জায়গায় গাজা, এক জায়গায় ইউক্রেন, তারা তো যুদ্ধটা শুরু করে নাই, তার কথা যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু তুমি কিন্তু সেম রিয়াকশন দিচ্ছ। তার মানে তোমার ব্রেনটাকে কন্ট্রোল করতেছে কে? তোমার কাছে যে নলেজ আছে সেই নলেজ। এবার তুমি বড় বই থেকে নলেজ অর্জন করো না, এবার তুমি ডকুমেন্টারি দেখো না, তুমি দেখো খালি রিলস। তোমার যে নলেজের লেয়ার সেটা তৈরি হচ্ছে রিলস দেখে। রিলসটা তোমাকে দেখাচ্ছে কে? অ্যালগোরিদম কোত্থেকে আসছে? সোশ্যাল মিডিয়া থেকে। যার কাছে সোশ্যাল মিডিয়া আছে, যার কাছে তোমার ডেটা আছে, সে হচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কন্ট্রোলার। বাদ বাকি এখন সোশ্যাল মিডিয়া এটাই আপলোড হবে, এটা বলাটা টাফ, বাদ বাকি বুঝে নিবা। আপনি যে কথাটা বললেন, মানে আমি মানে ওই সাইডের ইউক্রেনের শিশু ব্যাপারটা আমি এখনও মানে আমার সামনে আসে নাই, বাট হ্যাঁ ওই যখন আপনার লস এঞ্জেলসে মানুষ মারা গেছে ইয়ে হয়ে, তখন তো সবাই বলছে ঠিক আছে আমেরিকার উপর গজব পড়ছে, ঠিক আছে ব্যাপারটা। বাট ঈদের সম্ভবত 2 দিন পর আমি একজনের প্রোফাইলে একটা ভিডিও দেখে, আমি খুব সাধারণত কান্দি না, বুঝছেন, আমার সরাসরি চোখের পানি পড়ে গেছে। কারণ ধরেন একটা বৃদ্ধ, আপনি হয়তো দেখে থাকবেন, হুইল চেয়ারে করে একটা বাটি নিয়ে একটা জায়গায় গেছে, ও জাস্ট একটা রুটি চাইছে ভাই। হ্যাঁ, ধরেন ও বলছে যে আমি 2 দিন ধরে খাই নাই, একে তো হাঁটতে পারে না, কিন্তু বৃদ্ধ একটা বাটি নিয়ে গেছে এক জায়গায়, ও একটা জায়গায় গেছে, একটা রুটি চাইছে, রুটি পায় নাই, ও 2 দিন ধরে খাই নাই। ওপরে এসে বলতেছে কাঁদতে কাঁদতে একদম। আর ইমাজিন যে বৃদ্ধ কান্দে তখন কতটা অসহায় লাগে যে খাবার পায় না।
হ্যাঁ ধরেন বাচ্চা কান্দে টান্দে, এটা তো বাচ্চাদের কান্দা তো আরও নেওয়া যায় না, কারণ ধরেন এটা আপনার হয় কিনা জানি না, অন্য কোনো বাচ্চার কান্দা দেখে কোন ধরেন 10-5 বছর বয়সী কোনো একটা বাচ্চার খুব কান্নাকাটি করতেছে, আমি সাথে সাথে আমার আত্মীয় স্বজনের যে 5 বছরের বাচ্চা আছে ওকে কাউন্ট করি যাচ্ছে, এটা তো ওই রিজেম্বল হয়ে যায়, মানে মাথায় চলে আসে। এক্স্যাক্টলি। তো ধরেন ওই বৃদ্ধ যখন রুটি না পেয়ে, 2 দিন রুটি না পেয়ে হুইল চেয়ারে বসে কান্নাকাটি করতেছিল, আমি টুইটারে ট্রমাটাইজ হয়ে গেছি আমার ভিডিও দেখে। আমি সাথে সাথে ফোন অফ করে ফোন সাইডে রেখে দিছি একদম। আমি দেখছি টপ টপ করে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি চিন্তা করতেছি যে ভাই আমি কত মানে এই যে আজকে খাইছি, এই খাইতেছি, এত খাবার আমাদের, এত কিছু, ও তো 2 দিন ধরে একটা রুটি পাই নাই খাইতে। ইউক্রেনে যে ঝামেলাটা চলতেছে, মানে ইসরায়েলের যে ঝামেলাটা চলতেছে ফিলিস্তিনেতে। সো এইটা মানে আপনার কাছে মনে হয় না নাসির ভাই, এই যে এত মানবিকতার, এত বিশ্ববিদ্যালয়, এত ধর্মীয় গ্রন্থ, এত সব কিছু একটা, মানে ধর্মীয় গ্রন্থ বাদ দেন, ধরেন এত বিশ্ববিদ্যালয়, এত জেন্টেলম্যাননেস, এত হচ্ছে মডার্ন সোসাইটি, এত এজেন্সি, সবগুলো মনে হয় না যে বিশ্ববিদ্যালয় কোনো ফেক? তুমি না যুদ্ধ থামাইতে পারতেছো, না তুমি মানবতার পক্ষে আসলে কথা বলতে পারতেছো, না তুমি অন্যায়কে হচ্ছে থামাইতে পারতেছো, তুমি কী শিখাইতেছো? কোন বিশ্ববিদ্যালয়ে কোন জ্ঞান অর্জন দিয়ে বিশ্ব চলতেছে? আমার কাছে সত্য কথা, প্রথমত আমি আমার আমেরিকা যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি কোনোদিন ইচ্ছা করি না, মানে মানতে চাই না যে পশ্চিমা বলে একটা সভ্যতা আছে। কেউ যদি আমাকে বলে যে পশ্চিমা সভ্যতা, আমি বলছি এটা স্যার ম্যান কিলার, এটা হত্যাকারী। সভ্যতা এটা সেট করছে কে? মানে ওরা যে সভ্য আর আমরা যে অসভ্য, এটা সেট করছে কে? এটা নিয়ে সুন্দর তোমাকে এই পার্থক্যটা দিছে কে? মানে এই যে অনেক, মানে এখন কলোনাইজেশনে চলে যেতে হবে, এখন জ্যাক লাকা থেকে শুরু করে অনেক চলে আসবে। আমি এই যে নিউ কলোনিয়ালিজম একটা লিখে রাখছিলাম আপনার সাথে, এটা নিয়ে গল্প করবো। অত সময় কি আছে? আমার ধরেন মনে হয় সেকেন্ড একটা পর্ব আনা উচিত। আমি কি করবো ভাই, আপনি আসেন, আমরা একসাথে বসে বলি। আমাদের প্রথমে আমরা কলোনিয়ালিজম ছিল কয়েকটা শক্তিশালী দেশের আন্ডারে, অনেকগুলো, পুরো পৃথিবীটাই ছিল। পরে তো সবাই হয়ে গেল। এখন নিউ কলোনিয়ালিজম আসছে কি, সামি ইয়ামিনের সম্ভবত একটা থিওরি আছে যে ধরেন নিউ কলোনিয়ালিজম কীভাবে যায়। একটা মিম দেখছিলাম যে পাকিস্তানে স্বর্ণের একটা খনি পাওয়া গেছে। মানে মিমটা ছিল কীরকম, ডিপজল বলতেছে, এই তোর কি মানবাধিকার সংগঠন লাগবে? ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ও সামি ইয়ামিন যেটা বলছে যে ডেভেলপমেন্ট সেক্টর বলে একটা সেক্টর যায়, যেমন এটা আফ্রিকাকে দাবায় রাখা হয়েছে এখনও। হ্যাঁ, যে এরা যায় ডেভেলপিং করতে গিয়ে সব কিছু উঠাই নিয়ে আসে, সব কিছু কন্ট্রোল করে, সব কিছু করে। পুরো পৃথিবী ঝুলে আছে 2টা সুতার উপরে, একটার নাম গণতন্ত্র, আরেকটার নাম সমাজতন্ত্র। সম্পূর্ণ পৃথিবী 2 ভাগে বিভক্ত। গণতন্ত্র যারা অ্যাকসেপ্ট করছে তাদের গণতন্ত্রে টিকে রাখার জন্য আমেরিকা মদদ দেয়, যারা সমাজতন্ত্র অ্যাকসেপ্ট করছে তাদের সমাজতান্ত্রিক কান্ট্রিগুলো ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই গণতন্ত্র আর সমাজতন্ত্রের চক্করে পড়ে ওই বৃদ্ধটা কাঁদে। এই গণতন্ত্র সমাজতন্ত্রের পক্ষে মানে থাকা না থাকার জন্য ইউক্রেন, গাজা, এই সমস্ত এলাকার শিশুরা কাঁদে। এখন এটা তো নতুন একটা কনসেপ্ট, গণতন্ত্র সমাজতন্ত্র। আগে তো এগুলো ছিল না। কলোনাইজেশন যখন ছিল, কলোনিয়ালিজমের সময় তো আর এই ধরনের ভোট টোট হতো না, তখন ছিল কিং কুইন। ওই সময় থেকে যদি তুমি চিন্তা করো, মানুষ আসলে কতটা, মানে ইউরোপের লোকজন, আমি যদি বলে থাকি ইউরোপের লোকজন, আমেরিকা তখনও ছিল না, আমেরিকার অস্তিত্বও ছিল না তখন। আমেরিকার লোকজন খুব ভালো ছিল, রেড ইন্ডিয়ান যাদের নাম দিছে। মানে এই ইউরোপের এই বাস্টার্ডগুলা এতটাই খারাপ যা তারা নিজেরা তৈরি করে নিছে যে সভ্যতা কী জিনিস আর অসভ্যতা কী জিনিস। তুমি যদি হোয়াইট না হও তাহলে তুমি অসভ্য। ক্যান ইউ ইমাজিন হাউ রিডিকুলাস ইজ দিস? তোমার স্কিন টোন মানে এটাকে ডিটারমাইন করবে তুমি সভ্য নাকি অসভ্য। মানে এই যে আমার ফাহাম আব্দুল সালামের একটা বই থেকে কোট করি, ফাহাম আব্দুল সালামের রিসেন্টে বইমেলায় যে বইটা বের হয়েছে, তুমি তো কিনে দিলা আমাকে। কোন ওই যে আপনার ধরেন, আরে ভাই ইনটা নামটা কি, বইয়ের নামটা মনে নেই আমার। হ্যাঁ, ওই যে তুমি কিনে দিছো, গ্রন্থিক থেকে বের হয়, তুমি আমাকে কিনে দিছো। ওইটা পুরোটা পড়ছি। তুমি বলছিলা যে পড়েন, আমি রিভিউ নেব, তো দিস ইজ দ্য টাইম। ওকে। রিভিউটা হচ্ছে ওইখানে উনি বলছেন যে কেউ যদি আমাদেরকে অসভ্য বলে গালি দেয়, ধরো আমি তোমাকে বললাম অসভ্য, রমজান তুমি একজন অসভ্য, তোমার এটা গায়ে লাগবে না। কেউ যদি আমি যদি তোমাকে বলি যে রমজান তুমি একটা, ধরো বাংলার গালি দিলাম, তাহলে তোমার এটা গায়ে লাগবে। কিন্তু অসভ্যের চেয়ে খারাপ গালি পৃথিবীতে আর নাই।
তাহলে একটা আমাদের গায়ে লাগতেছে, একটা লাগতেছে না। কেউ আমাকে বললো যে নাসির একটা অসভ্য, আমি করবো মানে কি বলছে না বলছে। কেন গায়ে লাগে না জানো? কারণ এই শব্দটা আমাদের তৈরি না, আমরা এই শব্দটাকে তৈরি করি নাই। আমাদের ওই ভাষার যে গাঁথুনি, ইটের যে গাঁথুনি, এই ভাষার বিভিন্ন ভোকাবুলারি শব্দ, ওটার মধ্যে অসভ্য জিনিসটা নাই। এটা তৈরি করছে ওই ইউরোপিয়ান বাস্টার্ডগুলা। ওরা নিজেদের মতো করে বলছে যে আমরা হলাম সভ্য আর পুরো পৃথিবী হচ্ছে অসভ্য, চলো আমরা সিভিলাইজ করে আসি। হ্যাঁ, সেই সিভিলাইজেশনের ঝান্ডা নিয়ে তারা বের হয়েছে এবং আমাদেরকে শুষে তারপরে গেছে আর কি। মানে যাইতো না, তাড়ানো হয়েছে সব এলাকা থেকে। আর এই যে আমেরিকার কথা এখন বলি, আমেরিকানরা তো মানে তার চাইতে বড় বাস্টার্ড। মানে তুমি জানো নাকি যে আমেরিকা তো আগে মানে আইসোলেটেড একটা জায়গা ছিল, এখানে কেউ যাইতো না। ইউরোপিয়ানরা ওইখানে গিয়ে মানুষকে দাস বানায়, সমস্ত জায়গা দখল করে, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা উপজাতি ছিল, মানে ওইখানকার আদিবাসী যারা, তাদের বিরুদ্ধে এই টাইমটাতেই, মানে এই টাইমটার আগে তোমার ওই যে কলম্বাস যখন আসলে বের হয়েছিল আর কি, তখনকার আমেরিকা কিছুই ছিল না। ওইখানে তোমার ওই যারা আদিবাসী ছিল তাদেরকে লিটারেলি জবাই করে ওরা হচ্ছে বিতাড়িত করছে, খুন করছে, হত্যা করছে, শুলে চড়াইছে, তারপরে ওই জায়গা দখল করছে ইউরোপিয়ানরা। এখন সভ্যতা। এবং ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে যারা কথা বলতো তাদের শাস্তি ছিল নির্বাসন আমেরিকায়। তো ওই রাজার বিরুদ্ধে কথা বলা, ওদের ভাষায় গালি দিলে অসভ্যগুলা ওদেরকে পাঠানো হয়েছিল আমেরিকায়। তাহলে তুমি আমেরিকার কাছে ভালো কিছু কিভাবে আশা করো? ট্রু ভাই, একই কথা, সেম জিনিস। ওই যে মানে পাপুয়া নিউ গিনির এখন ওরা নিধন চালাচ্ছে, এখন ওরা জায়গা দখল করতেছে, তাই না? তো মানে কলোনাইজেশনে শেষ হবে না। এখন নিউ কলোনাইজেশন যদি বলতে চাই, এটা এখন আমাদেরকে ভাষা দিয়ে কলোনাইজ করা হচ্ছে। বিদেশ যাওয়ার সময় আমার আইএলটিএস দেওয়া লাগে, বিদেশ যাওয়ার সময় আমার আইএলটিএস দিয়ে বলতে হয় যে আমি তোমার ভাষা পারি কি পারি না। এটা তো বিশাল ব্যবসা। একটা আইএলটিএস পরীক্ষা দিতে 22,000-23,000 টাকা লাগে। এখন মনে হয় বেড়ে গেছে ভাই, না? এখন 29,000 টাকা লাগে। তো কত বড় বিজনেস তুই চিন্তা করে দেখো। এইটা না, ওই যে আচ্ছা আমাকে একটু ল্যাপটপটা দিবা আমার স্যার? ওই যে আপনাকে একটা ভিডিও দেখাতে চাইছিলাম না, খান স্যারের, ইন্টারেস্টিং একটা ভিডিও। মানে আমি চাইছিলাম না ইন্ডিয়া টপিকটা আনতে, দেখে মিজাজ এত গরম লাগছে। और हम करते हैं, भारत की शुरू से कोई फिलॉसफी नहीं रही है दूसरी जगह जाके। दूसरा देश बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? फिलॉसफी को ये क्या मतलब बनता है? हम अपनी फिलॉसफी भूल गए हैं। हमारा है बांग्लादेश, पूरा भी ले लें तो कोई अपराध नहीं होगा। ये बात तो हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं, कसम खा के कह सकते हैं। हमारा जमीन है, हमारा पर्स गिर गया है, हमारी बस आगे निकल गई तो लौट के आके हम नहीं उठाएंगे क्या? कि हमारी फिलॉसफी हम नहीं उठा, बांग्ला मेरा है, यहाँ अधिकार बनता है हमारा। था, अब तो एक स्वतंत्र देश है, वो अलग है। अब थोड़ी अब अलग पहले कर सकते थे। दादा हैं हम लोग बांग्लादेश के, बाप है पाकिस्तान के। तो दादा बूढ़ा हो जाता है तो क्या अपना हक खो देता है? What's your thought on this opinion? বলেন আমাকে। আসলে অনেক বয়স হয়েছে তো উনি নিজেই বলতেছে উনি দাদা বাপ হয়ে গেছে। তো বাপ দাদাদের একটা সমস্যা থাকে কেটো ভাই, বুঝছেন? বাপ দাদাদের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে যে মুরব্বীদের একটা সমস্যা হলো বয়সের বাতিক। বয়সের বাতিকটা হয়েছে আর কি, আমি বলি। তো ওনার বয়সের বাতিকের আবার একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে পপুলিজম। হ্যাঁ, উনি বলতেছেন যে বাংলাদেশ হচ্ছে ওনার জমিন। যেই লজিকে উনি এই কথাটা বলতেছেন আমি বলে দেই, সেটা হচ্ছে উনি ভারত উপমহাদেশের লজিকে এই কথাটা বলতেছেন। আরেকটা যে লজিক হইতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশকে, যেহেতু আমাদের যে ভূখণ্ডটা এটা অনেক নিচু কিন্তু মানে ভারতের থেকে, এটাকে তৈরি করছে হচ্ছে মানে আল্লাহ তাআলা অবশ্যই সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ তাআলা গঙ্গা নদীর মাধ্যমে এটাকে তৈরি করছেন। মানে পদ্মা নদী সেই হিমালয় থেকে পলি নিয়ে এসে ভরাট করতে করতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে আমাদের এই মাটিটা তৈরি করছে। এখানে আগে কিছুই ছিল না, এটা ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল। তো আমি জানি না উনি তো শিক্ষক মানুষ, এগুলো অবশ্যই উনি জেনে থাকবেন, এই কারণে হয়তো বা উনি বলছেন যেগুলো কোনোটাই উনি মেনশন করেন নাই, যার কারণে ওনার ব্যাপারটা পপুলিজম হয়ে গেছে। ঠিক আছে, ভারতবর্ষের কায়দা দিয়ে হোক আর গঙ্গা নদীর পলিমাটি দিয়ে হোক, যে কায়দাতেই হোক, উনি যেই লজিকে, দুইটা লজিকের যে লজিকে ব্যবহার করে বলুক যে এই জমিন ওনার, সেই একই লজিকে ভারতের জমিন আমার। আমি কি বোঝাতে পারছি? মানে ওনার লজিকে চিন্তা করতে গেলে বাংলাদেশ যদি ওনার হয় তাহলে ভারতও আমার।
তাইলে ওইখানে আর বাপ দাদার কোনো সম্পর্ক থাকে না, আমরা ভাই ভাই হয়ে যাই। দিস ইজ দ্য বেস্ট পসিবল কাউন্টার অ্যাটাক আই ক্যান গিভ। এটা হচ্ছে ভদ্র। আর অভদ্র যেটা দেই সেটা তো আমরা দেই না, আসলে আমরা তো বাঙালিরা অনেক ভদ্র হয়ে থাকি। ট্রু। এখন বেশ কিছু কথা আছে, যেরকম ধরো ইন্ডিয়াতে পাকিস্তান আর বাংলাদেশের বিপক্ষে বলা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। এখন এভাবে বলতে পারলে মানুষ হচ্ছে ওনার হয়তো বা কোচিংয়ের বিজনেসটা একটু বাড়বে। ছোট ছোট কোমলমতি শিশু যারা আছে তারা মনে করবে আরে খান স্যার উনি তো পাকিস্তানের বাপ হয়ে গেছে, বাংলাদেশের দাদা হয়ে গেছে, বাসের কন্ট্রাক্টর হয়ে গেছে, বাস আগে চলে গেছে, এখন সে নিয়ে যাবে, তো স্যারের কাছে তো তাহলে পড়তে হবে, এরকম একটা ব্যাপার হইতে পারে। আর না হইলে ওনার হয়তো বা সামনে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা আছে। যেটাই হয়ে থাকুক দোয়া করি উনি এমপি মন্ত্রী হয়ে যাক, আল্লাহ তাআলা তো অবশ্যই মুসলিম মানুষ। তবে যাই হোক, হিন্দু মুসলিম বিষয় না, বিষয় হচ্ছে যে এই ধরনের ন্যারেটিভ থেকে বের হয়ে আসা উচিত। উস্কানিমূলক বক্তব্য দিয়ে তো আসলে লাভ নাই। আসলে বাংলাদেশকে উনি আসলে কিছুই করতে পারবে না। উনি এসব উস্কানিমূলক বার্তা দেওয়া শুধুমাত্র ভোট ব্যাংকেই কাজে লাগে। ভারতের ভারতের সাহস নাই বাংলাদেশকে কিছু করার, এটা হচ্ছে বিষয়। ট্রু। লাস্ট কোশ্চিন যেটা ধরেন আপনাকে আমরা করো, একটা র্যাপিড ফায়ারের ছোট্ট একটা কোশ্চিন আছে, বাট এইটার সাথে না আপনি অনেক দিন আগে থেকেই পরিচিত। ধরেন কুন ফায় কুন বলেন, কিংবা আপনি ধরেন কাভিসের গান বলেন, কিংবা লালনের গীতি বলেন, যে কোনো জায়গাতেই না নিজের সাথে নিজের মানে নিজেকে খুঁজে পাওয়া। ধরেন কাভিসের গানে বলতেছে যে খুদ সে জো মিল পায়েগা, বা ধরেন আপনার কুন ফায় কুনের যে গানে বলে যে কাট দে দেদার মুঝে মুঝসে হেরে হার মেরে, ঠিক আছে, যে আমাকে নিজের কাছ থেকে নিজে মুক্তি করে নাও। কাভিস বলতেছে যে নিজের কাছে নিজে ফিরত যেতে পাবে বা নিজেকে পাবে। লালন বলতেছে যে মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই শোনে। এই টপিকগুলো দেখে আমার একটা কথা মনে হয় যে আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম যে আমাকে যদি বাংলাদেশে কেউ পড়ানোর সুযোগ দেয়, আমি জাস্ট একটা জিনিস বুঝাবো যে নিজের পাওয়ার, নিজের কাছে ফিরে আসা, নিজের শক্তি। আপনি নিজেকে পাইছেন খুঁজে? এটা তো আসলে অনেক সাধনার ব্যাপার। আমি তো না, আমি মানে এটা শর্ট করে বলাটা টাফ। তারপর আমি বলি যে আপনি স্টিল ইন সার্চ, মানে সামটাইমস আমি নিজেকে খোঁজার চেষ্টা করি। নিজেকে খোঁজা কি জিনিস এখন তো মানে এটা তো ফিলোসফিক্যাল ব্যাপার, এত শর্টে কিভাবে বলাটাও টাফ। সময় থাকলে হয়তো বা আচ্ছা আমি আরেকদিন বিস্তারিত বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর আমি শর্ট করে বলি, সেটা হচ্ছে যে ধরো আমরা এখন এতটা মানে ব্যস্ততার মধ্যে চলে আসছি, আমরা এত কাজের মধ্যে থাকি, আমাদের ব্রেইন এত পুরো অ্যাক্টিভ থাকে, আমরা আসলে নিজেকে নিজে সময় দিতে পারি না। আর নিজেকে নিজে খোঁজার জন্য আসলে যে সাধনাটার প্রয়োজন, যে ধ্যানটার প্রয়োজন, যে কসরত প্রয়োজন মানসিকভাবে, সেটার সময় আমাদের নাই। তো বেশিরভাগ মানুষই আমরা নিজেকে নিজে খোঁজার আগেই মারা যাই, এই হচ্ছে বিষয়। এবং চলেন তো একটু গল্প করি। আপনার কাছে পুরো ইন্ডাস্ট্রির সবচেয়ে স্টাইলিশ ক্রিয়েটর কাকে লাগে আপনাকে বাদ দিয়ে? রমজান আলী ইমন। আপনি বলেন। মাস্টার এনান কিটো ভাই। তারপর নেক্সট স্টাইলিশ ক্রিয়েটর। আরে স্টাইলিশ না, উনি অ্যাওয়ার্ড ফাংশনে গেছে একটা স্যান্ডেল পরে। মিয়া দ্যাটস দ্য অরা, দিস ইজ দ্য রিয়েল স্পিরিট। আমরা জেন্টলম্যান সাজতে গেছি, মানে ওই যে ইউরোপিয়ান সভ্যতার মতো স্যুট বুট পরে গেছি, ভাই একটা ছাতা বগলে নিয়ে গেছে গা, ছাতা পুরস্কার পাইছে। দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে। তারপরে কোশ্চেন মোস্ট মানে সবচেয়ে ভালো লিসেনার কে পুরো ইন্ডাস্ট্রির? আমি সবার সাথে এত ভালো মিশি নাই। আপনি সবচেয়ে আড্ডা দিয়ে মজা পেয়েছেন কার সাথে? ও কিটো ভাই। হ্যাঁ, কিটো ভাইয়ের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। আমি জিজ্ঞেস করো, আমি সবসময় কিন্তু ভাইকে মেসেজ দিই আমরা কই আছে। তো এটা একটা, আরেকটা হচ্ছে তুর্য, মানে কিটো ভাইয়ের পরে যদি কাউকে রাখি তুর্য, মানে আমার খুব ভালো লাগে। ইন্ডাস্ট্রির কথা যদি তুমি বলো, মানে কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডাস্ট্রির মধ্যে আরও অনেকেই আছে, কিন্তু কিটো ভাই এবং তুর্যর সাথে কথা বললে না আমার আসলে ওই মানে আমি একটা অন্য জগতে চলে যাই, মানে অনেক মজা লাগে, হাসি খুশি। আর এছাড়া ক্যামেরার বাইরের অনেকে লোক আছে, তুমি আছো, আয়মান আছে, সীমান্ত আছে, আমি তাদের সাথে আড্ডা দিয়ে খুব মজা পাই, এই আর কি। যাই হোক, বলে রাখা ভালো, আমি আড্ডাতে কথা বলি না, শুধু শুনি। হচ্ছে কারণ যাই হোক, কেমন লাগলো বলেন কথা বলতে, আড্ডা দিতে? না, খুবই ভালো লাগলো। ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স। মানে অনেক কথা আসলে অনেক শর্টে বলে ফেলছি। সব কথা আসলে এত শর্টে বললে না মানুষ মানে সব সময় যে সব কিছু রিসিভ করতে পারবে এরকম না। ট্রু।
যারা পডকাস্টটা দেখবে অনেক ক্ষেত্রে কিছু অডিয়েন্স থাকবে যারা অল্পতেই বুঝে যাবে আমি কি বলতে চাচ্ছি, যারা আমাকে সব জায়গায় ফলো করে বা যারা আমাকে চেনে আর কি মোটামুটি। যারা হয়তো বা প্রথমবার দেখবেন, যারা হয়তো বা একটু কম চেনেন, তারা মিসইন্টারপ্রেট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো কথা যদি খারাপ লেগে থাকে কারো কাছে, তোমার কাছেও যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, আমি সরি। আর গালিটা আমি দিছি কারণ আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ পড়াই মানুষকে বা ল্যাঙ্গুয়েজের ছাত্র, আমি মনে করি যে ভাষা বুঝতে গেলে গালি বুঝতে হবে। কেন? কারণ হচ্ছে যেই মোমেন্টে সমস্ত ভাষা হারায় যায়, কিছু বলার থাকে না, সেই সময় মানুষ গালি দেয়। মানে যেখানে ভাষা থেমে যায় সেখানে গালির উত্থান হয়। তো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের আলাপ, এই জন্য আমি গালিটা দিয়ে দেখাইছি। এখানে কেউ মাইন্ড করে থাকলে আমি খুবই দুঃখিত। আর বেশ কিছু জিনিস ভিজিবল থাকবেও না, না সমস্যা নাই, ইটস ওকে। ভিজিবল রাখলেও কিছু যায় আসে না, কারণ এমন কিছু আমি বলি নাই যেটা মানুষ প্রথমবার শুনছে। তো ইয়াস, অনেক কথা শর্টে বলে ফেলছি, এই কথাগুলো আরেকটু এক্সপ্লেন করা গেলে ভালো হইতো। বাট কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে সেটা দিলে আমরা চেষ্টা করব আমাদের দায়বদ্ধ থেকে যতটুকু রিপ্লাই দেওয়া যায়। আচ্ছা ভাই, আপনার মনে আছে আমি একটা কথা আপনাকে বলছিলাম যে ওই যে ইয়াতে সেদিন হচ্ছে সম্ভবত ফুড ল্যাবে, হ্যাঁ ফুড ল্যাবে, হ্যাঁ ধরেন মানে এই কোশ্চেনটা চলে আসে আরেকটা ভাবে, ধরেন ইনফোটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটার বা যাদের একটু লাউড ভয়েস আছে, যাদের একটু হচ্ছে যে ওই যে অরাটা আছে, এদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার মানে ব্র্যান্ড ইন্ডাস্ট্রিতে এদের আবার অ্যাকসেপ্টেন্স কম বা এরা ভয় পায়। তো আপনার কি মনে হয় বলুন তো? একটা জাস্ট কাজ করছি তো আপনাকে, যেটা আমি রিকোয়েস্ট করছি এরকম কিছু না, ওরা আছে বললে ভুল হবে, ওরা আসলে সবারই আছে, যার যার জায়গা যার যার ফ্রেমওয়ার্ক যেরকম সেভাবে সবাই পাওয়ারফুল। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কিছু ব্র্যান্ডস থাকে যারা আসলে সত্যিকার অর্থে স্পন্সর করতে চায় না বিকজ অফ দি ওয়ে উই স্পিক। সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা আসলে ওই জিনিসটা মাথায় নিয়েই কথা বলি, কারণ আমাদের মনিটাইজেশনের টাকাও কম। তুমি যদি ডিফারেন্ট দেখো, কিছুদিন আগে থটস অফ বিল্লাল তার ইনকাম রিভিল করছিল, ওই সময় আমাদেরও কথা শুনতে হয়েছে যে আপনারাও তাহলে এত ইনকাম করেন, 3 মাসে 44 লক্ষ টাকা সে ইনকাম করছে, ভেরি গুড, উই অ্যাপ্রিসিয়েট ইট। বাট 3 মাসে তো আমার ইনকামের দিক থেকে চিন্তা করতে গেলে 3 মাসে আমি সব মিলায় 50,000 টাকা ইনকাম করছি কিনা মনিটাইজেশন থেকে, এটা আসলে আমি জানি না। আমার 1 মিলিয়ন ভিউজ হয়েছে লাস্ট কন্টেন্টে, সেখান থেকে আমি আর্ন করছি হচ্ছে বাংলা টাকায়, না বাংলা টাকায় ইনকাম করছি 80 টাকা 1 মিলিয়ন ভিউজে। 80 টাকা মানে আপনি কত সেন্ট দিছেন? 8 সেন্ট দিছে আমাকে, মানে আমি 100 করে ধরছি আর কি। 8 সেন্ট দিছে আমাকে 1 মিলিয়ন ভিউজে। তো আমাদের সব দিক থেকেই আমরা আসলে ওই জিনিসটা আমরা অ্যাডাপ্ট করে নিছি। হ্যাঁ, মানুষের দেয়ালে পিঠ আটকে গেলে মানুষ ওটা অ্যাডাপ্ট করে নেয়, অন্য একটা ওয়ে খুঁজে নেয়। তো আমরা সেভাবে ডিফারেন্টলি আমরা ওইভাবে থিঙ্কিং করি আর কি। সো আপনার একটা ওয়ে হচ্ছে যে নেক্সট ডেলি যে কথাটা সেদিন বলছিল নিখিল কামান্তের একটা পডকাস্টে, যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ব্র্যান্ডস বিকজ আমাদের নিজেদের কমিউনিটির বিজনেস আমরা বানাই ফেলছি। নেক্সট ডে ট্রাভেল আছে অনেকটা এরকম, বাট আমরা আসলে মানে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ব্র্যান্ডস কথাটা এরকম না। আমাদের সাথে যারা চায় না, মানে না মানে ওটা নাজডেলির কথা আর কি, ওটা আপনার কথা না, আমার কথাটা আমি বলি, সেটা হচ্ছে যেই ব্র্যান্ড চায় না সেই ব্র্যান্ডকে নিয়ে আমরা ভাবিও না। বাট ইয়াস, দেয়ার আর ব্র্যান্ডস যারা সত্যিকার অর্থে স্পন্সর করে আমাদেরকে। স্পন্সরটা কেন লাগে আমি একটু বলি। আমাদের যে টিমমেট আছে, যে টিম মেম্বার আছে, তাদেরকে তো পে করতে হয়, এবং আমাদের যে প্রত্যেকটা অ্যাপ সেগুলো তো কেনা, তো এগুলোর জন্য তো প্রত্যেক মাসে মাসে রিনিউ করতে হয়। আমাদের যে মানে যে গ্যাজেটসগুলো চলে সেগুলো তো ইলেকট্রিসিটি চার্জ বিল দিতে হয়, ওয়াইফাই বিল দিতে হয়, এগুলো আসবে কোথা থেকে? রিসার্চের জন্য বই কিনতে হয়, এক্স্যাক্টলি, বইয়ের জন্য আমি সেদিনও প্যারা দিছি তোমাকে। তো রিসার্চের জন্য যে বইগুলো কিনতে হয় এগুলোরও অনেক খরচ। তো এই খরচটা আসবে কোত্থেকে যদি স্পন্সর না আসে? কারণ মনিটাইজেশন থেকে আমি 1 মিলিয়ন ভিউজ একটুকে বললাম 80 টাকা ইনকাম করছি, মাসে আমি 5টা ভিডিও বানাইলাম, 5টা 400 টাকা ইনকাম করে আমি 400 টাকা দিয়ে করবো কি? বেতন দেবো কোত্থেকে, তাই না? তো হ্যাঁ, স্পন্সর যারা আসে উই মোস্ট ওয়েলকাম দেম, মানে আমরা তাদেরকে রেসপেক্ট করি। যে চায় না তাকেও আমরা রেসপেক্ট করি, বিকজ তার বিজনেস তার, আমি জোর করে তার কাছ থেকে স্পন্সর আনতে পারবো না। বাট কমিউনিটি বিজনেস যেটা বললাম যে আপনার হচ্ছে খুবই সুন্দর যেটা লাগছে যে নাসির ভাইয়ের নতুন হচ্ছে যে পারফিউম ব্র্যান্ড লঞ্চ হয়েছে। হ্যাঁ, সো আপনারা যারা হচ্ছে খুব সুন্দর সুন্দর পারফিউম কিনতে চান তারা ভাইয়ের ওই ব্র্যান্ড থেকে নিতে পারবেন। কিটো ভাই কি নতুন শুনবেন? প্রমোশন করি নাই তো ভাই। সো ওইটাই আমিও এটা চাই, মানে আমিও অ্যাটলিস্ট প্রত্যেকটা আমার নিজের চেষ্টা করতেছি ভাই আমার অডিয়েন্স অ্যানালাইসিস করা এবং অ্যানালাইসিস করে এটার সাথে বিজনেস অ্যালাইন করা, ইনশাল্লাহ। সো আবার যারা ব্র্যান্ড আমাদেরকে স্পন্সর করে তাদেরকেও ধন্যবাদ।
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই, অনেক দিন ধরে। আচ্ছা একটা কথা আমি বলি, নাসির ভাইকে আমি লাস্ট 3 মাস ধরে পডকাস্ট আনতে চাইতেছি। সো আজকে ফাইনালি ডিট মিলছে কিটো ভাইকে 1 মাস ধরে। বাট একটা জিনিস ওনাদের প্রতি আমার অভিযোগ নয়, একটা জিনিস হচ্ছে যে ভাই সবার জীবনের নিজ নিজ সময়ের ব্যস্ততা আছে। আপনি যদি ধরেন একটা ক্রিয়েটারকে নক দিলেন, আপনাকে একদিন বললো যে ভাই আজকে বাঁচতে পারবো না, আপনি ক্রিয়েটার সম্পর্কে যা যা কাজ গেছে সব মনে মনে দিয়ে ফেললেন যে এত কিছু সময়ের ব্যস্ততা এই সেই। বাট যেমন আমি একটা গেস্টকে আনছিলাম 6 মাস কন্ট্যাক্ট করে বিভিন্নভাবে বুঝায় টুঝায়। সো যারা ওয়েল কমিউনিকেটর হইতে চান, কমিউনিকেশনে ভালো হইতে চান, তারা হচ্ছে চেষ্টা করেন, আপনি আপনার কাজ করতে থাকেন, এক সময় আপনার সাথে গেস্ট চলে আসবে। যেমন আমার ইচ্ছা যে হয়তো বা 26 সালের জানুয়ারি মাসে অপি করি আপু। না ইনশাল্লাহ অবশ্যই ইউ উইল ডু দ্যাট ইনশাল্লাহ। এখন আমি আমার বিষয়টা বলি যে কেন আসলে পারি নাই ওই। না ভাই আমার কোনো অভিযোগ নাই কিন্তু সত্য কথা। না তারপরেও সরি, বিষয়টা হচ্ছে যে আমি এত লেন্দি আসলে করি না কখনো, কিন্তু সত্যিকার অর্থেই আমি আসলে ব্যস্ত ছিলাম। হ্যাঁ এই পার্ট পুরোটাই কাটা যাবে ভাইয়ের। আমি এক্সপেক্ট করি না যে ভাই আমাকে ডিয়া করবে যে আমি সরি না ভাই। না ইটস ওকে, সবার থাকে এরকম ব্যস্ততা। বাট আমি যে রিসেন্টলি জবে আছি তো চাকরি করলে যেটা হয় সেটা হচ্ছে অফিসের তো একটা সময় দিতে হয়। আর একটা অফিসের সময় দেওয়া মানে এনার্জি বার্ন আউট হয়ে যাওয়া। পডকাস্টের জন্য যে এনার্জিটার প্রয়োজন, মেন্টাল এনার্জিটার প্রয়োজন, লম্বা আলাপ আলোচনা করা, কনসেন্ট্রেশন রাখা। তুমি একটা কথা বলতেছো আমি হারাই গেছি, এরকম তো করা যাবে না। ট্রু। সো ওই টাইমটা আসলে হয়ে ওঠে নাই সত্যিকার অর্থে। হ্যাঁ টাইম ছিল হয়তো বা, কিন্তু একটা ভালো পডকাস্টে কথা বলার জন্য যে মাইন্ডসেটটা প্রয়োজন ওটা আমি এখন পাই নাই আর কি, টাইম মিলে নাই, এই হচ্ছে বিষয়। এনিওয়ে সো আমি মনে হয় যে এখানে আমার কথা শেষ করি। আপনি কিটো ভাইকে জিজ্ঞেস করেন। কিটো ভাইকে আমি একদিন ফোন দিছি, কিটো ভাই সম্ভবত ধরছে। হ্যাঁ আমি কিটো ভাইকে বলছি যে ভাই আমি একটা ফোন দিলে যে আপনি ধরেন, এটাই আমার জন্য কৃতজ্ঞতা, তাই না? সো আমার সত্য কথা আমার কোনো অভিযোগ নাই। ধরেন একটা জিনিস দেখেন, আমি আপনাকে যতবারই পাইছি আমি কিন্তু বলার ওই অপশনটা আপনি আমাকে দিচ্ছেন যে রমজান আবার একটু বলো যে আবার কোন দিন করা যায়। সো অপশনটা তো রাখছেন রে ভাই, মানে এটা আমি তো অনেক লাকি। না কিছু নাই, লাকি হওয়ার কিছু নাই। এটা আমাদের তোমার যেটা প্রাপ্য সেটা তুমি অবশ্যই পাবা, কেন পাবা না, এই হচ্ছে বিষয়। বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ টু। শেষ কিছু কথা বলি নাকি প্লিজ? অনেকেই লম্বা সময় ধরে দেখলেন, রমজানের সাথে আড্ডা দেওয়াটা আসলেই অনেক মানে কি বলবো আনন্দের বিষয়। কারণ হচ্ছে এরকম খুব কম মানুষ থাকে যাদের সাথে কথা বলে আসলে আনন্দ পাওয়া যায়, কথা শুনে আনন্দ পাওয়া যায়। যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, বিশেষ করে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, রমজান ইজ আ ভেরি গুড লিসেনার এবং আড্ডাটা জমাইতে পারে। শুধু ক্যামেরায় না, ক্যামেরার বাইরে যখন আমরা কথা বলছি তখনও রমজান সেম। ক্যামেরা ডাজেন্ট মানে বদার হিম, কোনো ডিস্টার্ব করে না। মানে সে সবসময় তার নিজেই যে সেলফ সেটাকে সেখানেই সে বিলং করে। সো থ্যাঙ্কস টু রমজান, থ্যাঙ্কস টু দি অডিয়েন্স যারা আসলে পুরো ভিডিওটা দেখছেন। আমার কোনো কথা খারাপ লেগে থাকলে আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম হয়তো রমজানের সাথে আবার কোনো এক সময় বসার সুযোগ হবে, তখন আমরা ডিফারেন্ট একটা আড্ডা দেবো ইনশাল্লাহ। অবভিয়াসলি আমার বন্ধু তানজিমের জন্য সবাই দোয়া করবেন। মাঝখানে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম হয়তোবা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। লাস্টের পার্টটুকু কাটা যাবে, তারপর ওটা বুস্ট হবে। থ্যাংক ইউ ভাই। ওকে থ্যাংক ইউ।